আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। ব্লগ বাড়ির আয়োজনে ধারাবাহিক আজকের প্রোগ্রামে আজকে এমন একটা টপিক নিয়ে আমরা হাজির হয়েছি, এমন একজন অতিথিকে আমরা পেয়েছি। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। এডুকাইটস প্রেজেন্টস ক্যারিয়ার ভাবনায় আজকের টপিক আমাদের লিসেন টু 4 ডিকেডস দ্য সাকসেসফুল জার্নি। এই ব্যাপারে কথা বলার জন্য আজকে আমরা পেয়েছি আমাদের খুব কাছের একজন স্যার, কর্পোরেটে যিনি সুনামের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বাংলাদেশে। যিনাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো আসলে কিছু বলার আমার নেই। আমাদের সবার প্রিয় মাসুদ স্যার। স্যার, ব্লগ বাড়ির আয়োজনে আজকে প্রোগ্রামে আপনাকে স্বাগতম জানাচ্ছি। অশেষ অশেষ ধন্যবাদ আপনারা আমাকে যে আমন্ত্রণ করেছেন এটার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকে আমরা সাথে পেয়েছি। আগামী 1 থেকে 1.5 ঘন্টা হয়তো আপনাকে একটু কষ্ট দিব। হোপফুলি আমাদের দর্শক আজকে প্রোগ্রামটা এনজয় করবে ইনশাআল্লাহ। স্যার, প্রথমেই জানবো যে আসলে স্যার 2-3 মাস ধরে যে আমরা করোনাকালীন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বাংলাদেশে, আপনার সময়টা কেমন গিয়েছে? কিভাবে অফিস কর্ম করেছেন? আপনি অনেক বিজি মানুষ, এত সবকিছু কেমনে সামাল দিয়েছেন যদি একটু আজকে প্রথমে একটু বলতেন আমাদের। ধন্যবাদ। আমি আসলে হয়তো আপনারা দেখেছেন যে আমি একটা গ্রুপ অফ কোম্পানির চিফ অ্যাডভাইজার, ক্রাউন সিমেন্ট গ্রুপ যেটা বলে থাকে আর কি। কোয়াইট আ বিগ গ্রুপ আর কি আপনার। এছাড়া আমি তো আমি বেশ কয়েকটা অর্গানাইজেশন আছি আর কি। যেরকম জিএসকে এর আমি চেয়ারম্যান ছিলাম। এখন নতুন কোম্পানি যেটা হয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার, ওটার চেয়ারম্যান আমি হয়ে গেছি। এছাড়া আমার বেশ কয়েকটা কোম্পানিতে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। যেরকম আমি ম্যারিকোতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ম্যারিকো বাংলাদেশ, পর্যায় পেন্টস বাংলাদেশ, তারপরে সিঙ্গার বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ, আর বিএনটেক্স বলে একটা লোকাল কোম্পানি আছে। সো আমার প্লাস আমার তো আর একটা প্যাশন আছে যেটা আপনারা সবাই জানেন, আপনি আমার ছাত্র আর কি। ওটাও চালিয়ে যাচ্ছি। এই আপনার লকডাউন সিচুয়েশনে এখন তো অনলাইন ক্লাস হয় ইনস্টিটিউটে। ইনফ্যাক্ট আগামীকাল একটা ক্লাস আছে, গতকাল ক্লাস একটা আমার ছিল আর কি। সো আমাদের অফিস আসলে লকডাউন শুরু হওয়ার কয়েকদিন বন্ধ ছিল। এরপরে আমরা আনঅফিসিয়ালি কিছু কিছু কাজ অফিসে গিয়ে আমাকে করতে হলো। এই কারণে যে আমাদের আসলে লোকাল কোম্পানিতে আইটি সেটআপটা অত স্ট্রং না যে আমি ওয়ার্ক ফ্রম হোম পুরোপুরি করব। এখানে কাগজ অনেক বেশি চলে আর কি আপনার, যেটা লেটস সে বাকি সব কোম্পানিতে যে আমি আছি অ্যাজ ডিরেক্টর, অল দি এমএনসি স্পেশালি, ওইখানে তো অনলাইন বুকিং এ তার আগে থেকে মোটামুটি সেট আপ করে রেখেছে। লোকাল কোম্পানিতে সেটা একটু ভিন্ন আই উড সে। তো ওইখানে একটা মোটামুটি টাইম আমার চলে যাচ্ছে। এছাড়া তো ধরেন আমার আরো কিছু কিছু আমার হ্যাবিটস আছে আর কি, লাইক লেখালেখি আমি অনেক করি, প্রেসে আমি লিখি আর কি। আর প্লাস এই সপ্তাহ অনুষ্ঠান তো আছেই তো, মানে ধরেন সপ্তাহে অ্যাটলিস্ট 2-3টা আমার এরকম ওয়েবিনার থাকে আর কি আপনার, যেখানে আমি পার্টিসিপেট করি। তো মোটামুটি টাইম চলে যায়। আর মাঝখানে যেটা আমি করেছিলাম যে কিছুদিন যখন একটু স্পেয়ার ছিল আমার, তখন প্রচুর গল্প বই পড়েছি অনেক। আমার এটা একটা ছোটবেলার একটা হ্যাবিট ছিল যে স্পেশালি ইংলিশ ক্লাসিক নভেলস যেগুলো আছে আর কি, ওগুলো আমার একটু পড়তে খুব ভালো লাগে আর কি। ওটা আমি অনেক পড়েছি, এই আর কি মোটামুটি। জি স্যার, আমি অবশ্য আপনাকে অনেক বেশি লাইভে প্রোগ্রামে দেখেছি, আপনি ওয়েবিনার করেছেন, যার কারণে স্যার আমি হয়তো আপনাকে একটু রিকোয়েস্ট করার সাহস পাবো এবং গ্রেটফুল টু ইউ স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। No, it's my pleasure entirely. থ্যাংক ইউ। ওকে স্যার, আমরা আজকে শিরোনাম দিয়েছি লিসেন টু 4 ডিকেডস। আপনার 40 দশকের জার্নি সম্পর্কে আমরা জানতে চাইবো। 40 দশকের আগেও তো আপনার সময় আছে, আপনার বেড়ে ওঠা, আপনার পড়ালেখা, এই সম্পর্কে যদি প্রথমেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে একটু শেয়ার করতেন। ধন্যবাদ। তো শুরু করব আমার শৈশব থেকে, ফ্রম মাই ইউথ। সো আসলে আমার একটু ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন এই সেন্সে যে আমার ফাদার যিনি আর কি, যিনি গত বছরের আগের বছর মারা গেছেন, উনি আসলে কলকাতায় গিয়ে উনি 1938-এ কলকাতা চলে গেছেন, মানে পার্টিশনের আগে আর কি আপনার। এরপরে যখন ওখানে উনি ব্যবসা শুরু করলেন একটা টি মার্চেন্ট ওখানে। তো এরপরে যখন আপনার ইন্ডিয়া পাকিস্তানের পার্টিশন হলো, উনি বললেন যে আমি ইন্ডিয়ান ন্যাশনাল হব না, আই উইল রিমেইন এজ এ পাকিস্তানি, বিকজ আমার ইচ্ছে হচ্ছে আমার দেশে ফিরে যাবো। উনি আমার গ্রামকে খুব পছন্দ করতেন, আমরা যেখান থেকে আসি আর কি। সো ওই সূত্রে আমাদের লেখাপড়া সবই ইন্ডিয়াতে আমাদের। সো ইন্ডিয়াতে লেখাপড়া, লাইক আমার স্কুল, আমার কলেজ, পরবর্তীতে যেটা আমার প্রফেশনাল কোয়ালিফিকেশন সবই ইন্ডিয়া থেকে, ওই কারণে আর কি। তো স্কুল যেটাতে আমি ভর্তি হয়েছিলাম ওটা বেশ নামকরা স্কুল, এক নামে সবাই চেনে আর কি, মিশনারি স্কুল, ডন বস্কো বলে এটা আর কি, মিশনারি স্কুল, রান বাই দি ক্যাথলিক্স,
ক্যাথলিক যে আপনার যে যারা আছে আর কি তারা। তো যাই হোক, একটা মজার ইনসিডেন্ট আমি সবসময় বলি, আমাকে যখন জিজ্ঞেস করে যে আমার আর্লি লাইফ সম্বন্ধে আর কি। তো আমাদের সময়তে ক্লাস 8-এ একটা ডিসিশন নিতে হতো যে আগামীতে কি আমি সায়েন্স পড়বো নাকি কমার্স পড়বো। এখন তো সেটা নাই, বাট ওই সময় ছিল কিন্তু। আমার সায়েন্সের মার্কস ভালোই মার্কস ছিল আমার ক্লাস 8-এ, আমি সায়েন্স ইজিলি নিতে পারতাম, বাট আমি ডিসাইড করলাম কমার্স নেবো। কি কারণে? কারণ ওই সময় শুনেছিলাম যে অল ইন্ডিয়াতে আপনার লেভেলে একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে যেটার নাম হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। হ্যাঁ, এখন এটাও শুনেছিলাম যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে যারা পরীক্ষা দেয় আর কি, যে 100 জন পরীক্ষা দিলে 2 জন পাস করে, বাকি 98 জন পাস করে না। কি কারণে পাস করে না একটু পরে আমি আসছি সেটাতে। তো যাই হোক, আমি মনে করলাম যে লাইফে তো চ্যালেঞ্জ কিছু একটা নিতে হবে তো, কারণ আমি যদি সেই 2 জনের মধ্যে হয়ে যায় তাহলে তো আমাকে মানুষ সবাই চিনবে, আর নাহলে মানুষ আমাকে চিনবে না। সো আই ডিসাইডেড ইন ক্লাস 8 যে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব। ঠিক আছে, তো এই মজার ঘটনাটা, লাইফে কতগুলো ঘটনা থাকে যে আসলে এগুলো আমরা যতই বয়স হোক না কেন কিন্তু ভুলি না কখনো আমরা। এই মজার ঘটনাটা হচ্ছে এরকম যে আমার বাসায় একদিন বসেছিলাম, আমার বোনের একটা বোনের একটা ফ্রেন্ড আছে আর কি। তো ও আপনার একদিন, ও প্রায় আমাদের বাসায় আসতো, পাঞ্জাবি মেয়ে আর কি একটা, তার নাম। ও একদিন এসে বলছে, সো মাসুদ, তুমি তো এখন ক্লাস 8-এ আছো, what do you want to do in your life? তো আমি বললাম যে রিটু তার নাম আর কি, আমি বললাম যে I want to be a chartered accountant। তো আমার দিকে সে অনেকক্ষণ তাকিয়েছিল, আমার এখনো মনে আছে ওটা। বলছে যে মাসুদ, in my life I have seen a lot of shattered accountant, shattered, তারা ভেঙে চুরে শেষ। হ্যাঁ, কিন্তু I have not seen a chartered accountant, so if you pass you'll be the first, as far as I'm concerned, best of luck। এটা ছিল আমার ফার্স্ট sort of indoctrination to what chartered accountancy is আর কি। যাই হোক, এরপরে ফাস্ট ফরওয়ার্ড, আমি স্কুলে আমাদের তখন ছিল ক্লাস 11-এ সিনিয়র কেমব্রিজ, মানে আমাদের ইউকে এডুকেশন কোয়ালিফিকেশন ছিল। ওইখানে আমার বেশ ভালো রেজাল্ট হয়েছিল। ইনফ্যাক্ট আই স্টুড ওয়েস্ট বেঙ্গল, আমি 15 ছিলাম আর কি, ভালো মার্কস ছিল আমার। তারপরে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলাম, which is also খুব নামকরা কলেজ, এখন যে ইন্ডিয়াতে এক নামে তারা চিনি আর কি বেসিক্যালি। ওইখানে আমি কমার্স অ্যাকাউন্টিং অনার্স শুরু করলাম আর কি। আমাদের ক্লাস ছিল সকালে 9টা থেকে, সকাল 6টা থেকে 9:30 ক্লাস ছিল। এটা ইমাজিন, মানে 5:30 আমার করতে হতো, দিয়ে দৌড় মারতে হতো অফিসে। যাই হোক, সো আমার আবার মোটামুটি কমার্সের রেজাল্টটা বেশ ভালো ছিল। এটার পরে আমি ভর্তি হয়ে গেলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, যেটা আমার ড্রিম ছিল আর কি। এবং ওই সময়টা আমি ভর্তি হয়েছিলাম প্রাইস ওয়াটার হাউস, যেটা আপনারা এখনো এক নামে সবাই চিনে, টপ 4-এর মধ্যে পিডব্লিউসি আছে, তখনও প্রাইস ওয়াটার স্কুলটা কলকাতায় ছিল আর কি। তো আমি সাথে সাথে একই সাথে আইসিএমএ, যেটা মানে ওখানে বলে আইসিডব্লিউ বলতো আর কি, সো ওইটাও আমি একসাথে পড়া স্টার্ট করলাম আর কি। সো আমি ভর্তি হলাম ইয়েতে 1976-এ আর কি, নভেম্বর 1976 চার্টার্ড ভর্তি হলাম। আর ভর্তি হওয়ার আগে মানে জুন 76-এ আমি প্রথমেই ওই আইসিএম এর পরীক্ষা একটা দিলাম, পার্ট 1 দিলাম, ওটাতে পাস করলাম। তারপরে 1 মাস পরে সেকেন্ড পরীক্ষা দিলাম, ওটাতে পাস করলাম। এরপরে থার্ড পরীক্ষাটা গিয়ে জুন মাসে দিলাম, সরি 75-এ জয়েন করলাম, 75। তো থার্ড পরীক্ষা, এরপরে গিয়ে আপনার মে 77-এ আমাদের মানে চার্টার্ডের প্রথম পরীক্ষা যেটা হলো আর কি, ইন্টারমিডিয়েট পরীক্ষা ওটা হলো। ওইখানে আসলে আমাদের সময়তে সিস্টেম ছিল যে আপনাকে সবগুলো একসাথে অ্যাপিয়ার করতে হবে, অল দ্য পেপারস। আমাদের 9টা পেপার ছিল, একটাতে যদি আপনি ফেল করেন তাহলে ইন দ্যাট কেস আপনাকে আবার অ্যাপিয়ার করতে হবে। এই কারণেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সবগুলো ছিল আর কি। ঠিক আছে, যাই হোক, আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে মনে করলাম যে খাইছে, আমার তো আর এই পরীক্ষায় পাস করবো না। অ্যাকাউন্টিং পেপার ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, আমার এখনো মনে আছে, ভেরি লেংদি এন্ড ভেরি ডিফিকাল্ট। যাই হোক, পরীক্ষাটা পুরোটা দিলাম। এরপরে জুন মাসে গিয়ে আবার আইসিএম এর থার্ড পার্টটা দিলাম। অগস্টে আমাদের এই আর সেকেন্ড ইনসিডেন্ট আপনাকে বলবো আর কি, বিকজ কতগুলো স্মরণীয় ইনসিডেন্ট থাকে না লাইফে। অগস্টে আমাদের রেজাল্ট টাইম ছিল, যেটা চার্টার্ড রেজাল্ট আর কি। তো আমাদের সময়তে নিউজ পেপারে বেরোতো যে আপনার ইয়ে কি, মানে আপনার পাস করেছেন নাকি ফেল করেছেন আর কি, কারা কারা পাস করেছে, কারা কারা নিউজ পেপার আসতো, নাম্বারগুলো আসতো। তার আগের রাত্রে একটা পেপার ছিল স্টেটসম্যান বলে, ওখানে আমার কয়েকটা ফ্রেন্ড বলে চল আমরা গিয়ে ওখানে আগের রাত্রে গিয়ে আমরা বার করেছি পাস করে। আর রাত তো আর ঘুমাবে না আমাদের, তো ঠিক আছে চল গেলাম। ওখানে দাঁড়িয়েছে বাইরে, আমার একটা ফ্রেন্ড ভিতরে ঢুকলো আর কি। অনেকক্ষণ, আমার মনে হচ্ছে যে ঘন্টাখানিক হয়ে গেল নাকি, আসলে 10 মিনিট ভিতরে ছিল। আমার তো মানে অলরেডি ক্যালকুলেশন আরম্ভ হয়ে গেছে, কি হবে আর কি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টে পড়বো নাকি আমি। যাই হোক, অনেকক্ষণ পরে ফিরে আসতে বলে যে দোস্ত আমি পাস করে গেছি।
আমি বললাম বেটা তুই তো পাস করেছিস, হোয়াট অ্যাবাউট মি? বলে যে তুইও পাস করেছিস। বাট তোর নাম্বারটা আমি 2 জায়গায় দেখেছি। আচ্ছা 2 জায়গায় দিয়েছি মানে, তো এটা তো বুঝলাম না। তো বলে আমি বুঝলাম না, বাট 2 জায়গায় তোর নাম্বারটা আছে। রাত্রে তার ঘুম হয় না যে 2 জায়গাটা মানেটা কি। সকালে উঠলাম, গিয়ে একটা পেপার কিনলাম, দেখলাম যে আসলেই উপরে 3টা নাম্বার আছে, নিচে আমার নাম্বার সবগুলো আছে, তার মধ্যে আমার নাম্বারটা আছে। তখন আমার মাথায় একটু ঘুরছে যে মেবি আমি অল ইন্ডিয়া লেভেলে কোন একটা স্থান পেয়ে গেছি। তবুও তো মন চায় না আর কি। গেলাম ইনস্টিটিউটে আর কি, 10টার সময় ইনস্টিটিউট খুলে, আমি 10টার আগে দাঁড়িয়েছি ওখানে। ইনস্টিটিউট খুললো, গিয়ে সেক্রেটারির কাছে গেলাম, গিয়ে বললাম যে excuse me, I've come here just to understand the results that have come out. So I can see there are 3 numbers in the top. So what is it? And my number is why? Because my number is in the middle of these 3 numbers. Well, why? What? Your number is the second number. I say yes. Well, you are all India second. Do you realize that? I said I was thinking, but this is the reality now. So এই হচ্ছে আমার ফার্স্ট একটা সর্ট অফ লাইফে একটা ভালো অভিজ্ঞতা, যেটা বলবো, যেটা আমি এখনো বলি না আর কি। যাই হোক, এরপরে ফাস্ট ফরওয়ার্ড, আমি ফাইনালে গিয়ে আপনার I did not get the second rank, but I got a very good rank in the final as well আর কি। এবং ওখানে আমাদের সিস্টেম ছিল যে ফাইনালে আপনাকে 3টা গ্রুপ একসাথে দিতে হবে, মানে there were 9 papers all together, 3 groups করে অ্যাডভান্স লেভেলে। একসাথে না দিলে আপনি র্যাঙ্ক পাবেন না। তো আমি একসাথে 3টা দিয়েছিলাম, একই সাথে আমি ICMA দিয়েছিলাম। সো অল টুগেদার both the exams আমার 3 বছর লেগেছিল আর কি। চার্টার্ড প্লাস ICMA দুটো কমপ্লিট করতে I took 3 years বেসিক্যালি। এটা ছিল আমার মানে প্রি ওয়ার্ক লাইফ আর কি, যেটা বলতে পারেন, বিফোর আই স্টার্টেড ওয়ার্ক আর কি বেসিক্যালি। স্যার, এই যে আপনার 2টা জায়গায় আপনি কৃতিত্বের সাথে পাস করেছেন, এরপরেই তো আপনার কর্পোরেট ওয়ার্ল্ড বা জব লাইফটা শুরু হয়েছে। কারেক্ট। সেই জায়গা থেকে যদি একটা আমাদেরকে শেয়ার করতেন যে আসলে আপনার প্রথমে শুরুটা কিভাবে হয়েছিল, এরপর কিভাবে আপনার সিরিজগুলো পার হয়েছে। জি, অ্যাবসলিউটলি কারেক্ট। সো আমি যখন ওখানে র‍্যাঙ্ক পেয়েছিলাম অল ইন্ডিয়া লেভেল ফাইনাল লেভেলে, আমাকে বেশ কয়েকটা কোম্পানি ডাইরেক্ট অফার দিচ্ছিল। ইনফ্যাক্ট আমি মুম্বাই গেছিলাম, ওরা একটা অফার দিল আমাকে, কলকাতায় একটা কোম্পানি আমাকে অফার দিল। পরে আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমি তো আমার তো বাংলাদেশেই সবাই, মানে তখন তো পাকিস্তান ছিল, বাট সবাই তো এখানে, আমার তো অল আত্মীয়স্বজন এখানে, ওখানে তো কেউ নেই আমাদের, আমরাই একমাত্র ফ্যামিলি। আমাদের ফ্যামিলি যেটা কলকাতায় ছিলাম, আমাদের আত্মীয়স্বজন কেউ ওখানে নেই, অল আর চিটাগং আর ঢাকা আর বেসিক্যালি। আমি পরে অনেক চিন্তা করে বললাম যে আই গো ব্যাক টু মাই কান্ট্রি, আমি এখানে থাকবো না, বিকজ আলটিমেটলি মাই প্যারেন্টস তো ওনারা এখানে থাকবে না, ওনারা বাংলাদেশ চলে যাবে বা পাকিস্তান চলে যাবে। তো এখানে আসার পরে ফার্স্ট আই জয়েন্ড জেমস ফিনলে, চিটাগং একটা জেমস ফিনলে বলে একটা কোম্পানি ছিল। জি স্যার। ওইখানে আমি জয়েন করলাম এস টি অ্যাকাউন্টেন্ট, মানে টি ডিভিশনের অ্যাকাউন্টেন্ট আর কি। ওই সিনিয়র পজিশন ছিল, ওটা ফার্স্ট চান্স আমি পেয়ে গেছিলাম ওটা। ওইখানে বেশি দিন আমি ছিলাম না, বিকজ ওদের কালচার ভালো আমার লাগেনি। So I was there for 3 months only. By this time আমার সিভিটা চলে গেছিল বিটিসিতে, তখন ছিল ব্রিটিশ আমেরিকান, বিএটি ছিল না, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ছিল না, তখন ছিল বাংলাদেশ টোব্যাকো কোম্পানি, বিটিসি ছিল তখন। তো ওরা আমাকে ডাকলো, পরে ডেকে তারা ইন্টারভিউ করে দেবে, ভেরি প্লিজড আমাকে নিয়ে বলো তুমি আমাদের জয়েন করো। বলো কি পজিশনে? বলে ইউল বিকাম আওয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, যে ভেরি সিনিয়র পজিশন কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টটা, রিপোর্টিং টু দি ফাইন্যান্স ডাইরেক্টর। তুমি স্ট্রেট চান্স পেয়ে গেছে করতে। বলে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন খুবই ভালো, সো উই আর ভেরি হ্যাপি উইথ ইউ। তো যাই হোক, ওখানে একটা এক্সপিরিয়েন্স আপনাকে আমি শেয়ার করি। আমি যখন জয়েন করলাম, নভেম্বরে জয়েন করলাম আর কি। তার আগে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ছিল, সে 3 মাস আগে চলে গেছে কোম্পানি ছেড়ে। আমাকে বললো দেখো আমাদের তো টাইম এখন হয়ে গেছে, কারণ জানুয়ারি থেকে আমাদের 5 ইয়ার কমপ্লিট প্ল্যান করে, সো বাজেট ফর নেক্সট ইয়ার আর 5 ইয়ার কমপ্লিট প্ল্যান ফোরকাস্ট করতে হবে, ঠিক আছে? তো তোমাকে এটা করতে হবে। আমাদের জীবনে আমরা তো থিওরিতে পড়ে এসেছি, বাট ইন প্র্যাকটিস একটা মাল্টিন্যাশনাল কোম্পানির 5 ইয়ার প্ল্যান করাটা ইজ নট আ ম্যাটার অফ জোক, ভেরি ডিফিকাল্ট। I said okay, I'll take the challenge sir, no issues, let me see what I can do. Alhamdulillah, I did very well. In fact, ওখানে ভালো করে সুন্দর করে করলাম। My boss was extremely pleased, বলে তুমি তো আসলে এত তাড়াতাড়ি পিক আপ করতে হবে, I could never imagine actually. যাই হোক, that was in 1979. আমি ছিলাম as management accountant for roughly 3 years. তারপরে 82-তে আমাকে ওনারা ট্রান্সফার করলো ঢাকা ফ্যাক্টরি অ্যাজ দ্য প্লান্ট অ্যাকাউন্টেন্ট। আমাদের যে বিটিসিতে একটা ঢাকাতে ফ্যাক্টরি এখনো আছে, কিন্তু বিটিসি ফ্যাক্টরিটা, বিএটি ফ্যাক্টরিটা, ওখানে ছিলাম প্লান্ট অ্যাকাউন্টেন্ট। ওখানে ছিলাম 6 মাস ছিলাম। 6 মাস পরে আমার বস আমাকে কল দিল, ফাইন্যান্স ডাইরেক্টর, উনি বেশ নাম করা লোক আমাদের প্রফেশনাল, জহিরুদ্দিন আহমেদ।
বেশ নাম করা লোক। এখন বেঁচে নেই মনে হয় স্যার। উনি মারা গেছেন দুই কয়েক বছর আগে, বাট উনি দুইবার প্রেসিডেন্ট ছিলেন আমাদের। জি। So, উনি আমাকে তার আগে তো একটা ঘটনা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি যখন বিএটি জয়েন করলাম আর কি, তারপরে জয়েন করার পরে উনি আমাকে একদিন বললো যে মাসুদ, তুমি তো বিকালে তোমার তো কোনো কাজ থাকে না, তুমি তো মিয়া ব্যাচেলার লোক, চলো আমার সাথে। বলে স্যার কোথায়? বলে চলো তুমি আমার সাথে আমার ইনস্টিটিউটে যাবা। তখন ক্লাস হতো নটরডেম কলেজে, ঠিক আছে? তো আমি বলে ঠিক আছে স্যার চলেন। বলে এখন থেকে তুমি ওখানে পড়াবা। বলে স্যার আর ইউ শিওর? বলে ইয়েস আই এম ভেরি শিওর, আমার টাইম হয় না, তুমি পড়াবে। গেলাম ক্লাসে, ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন টিচিং ইন দ্য ক্লাস আর কি। তো বিরাট একটা হল রুম আর কি, বুঝতে পারছি নটরডেম কলেজে যেরকম ক্লাসরুম হয় আর কি, বিরাট। There must be more than 100 students. আর বেস্ট পার্ট ইজ দ্যাট আমি তো তখন একটা ছোকরা, আমার বয়স হচ্ছে 24 বছরের। আর ওখানে গিয়ে দেখি যে যতগুলো বুড়া আছে সবগুলো ক্লাসে বসে আছে, আপনার চেয়ে বড় সবাই, অল ডাবল মাই এজ রীতিমতো আর কি। বিকজ তখন তো সব চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো বসে আছে, জি, পরীক্ষা দিচ্ছে, পাস করছে না, এই অবস্থা আর কি। তো উনি গিয়ে বলে যে শোনো, এই তোমরা শোনো, উনি হচ্ছেন তোমাদের নতুন টিচার। ওরা আমার দিকে অনেক কৌতূহলে তাকালো যে ছোড়া থেকে আসলো আর কি, যে আমাদের পড়াতে আসলো আর কি। তো যাই হোক, আমি ওই দিন পড়ানোর পরে আমি অফিসে চলে গেলাম। এরপরে সপ্তাহখানিক পরে আমার মনে আছে এখনো, আমার অফিসে একজন পিয়ন বলছে স্যার আপনার সঙ্গে কয়েকজন লোক দেখা করতে এসেছে, বললো তারা আপনার স্টুডেন্ট নাকি। তো আমরা ঠিক আছে পাঠাও। ওরা আসলো, ওরা কয়েকজন নাম বলবো আপনাকে, দু একজন চিনবেন। একজন ওই সময় কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের, ভেরি সিনিয়র পজিশন, কন্ট্রোলার অফ অ্যাকাউন্টস, জোয়ারদার নশর আলী, উনি এখন অবশ্য রিটায়ার্ড। আরেকজন ছিল আমাদের আফতাবুল ইসলাম, আমাদের এখন চিনেন তো কাকে, আফতাবুল ইসলামকে চিনি তো, উনি ছিলেন। আরো দুজন ছিল আর কি। তো ওনারা আসলো, এসে বললেন যে স্যার আপনি তো সেদিন ক্লাসে আসলেন, তো আমরা তো প্রথমে খুব হাসাহাসি করছিলাম যে ছোড়া করতে গিয়ে আসলো আর কি, আপনার পড়াটা স্যার আমাদের অনেক ভালো লেগেছে। এখন আপনি বুঝতে পারছেন আমরা তো খুব সিনিয়র লোক, আমাদের তো আসলে মানে এইভাবে ওদের সাথে গিয়ে মানে ক্লাস করতে আমাদের লজ্জা লাগে আর কি, আনইজি ফিল করি। প্লাস আমরা অনেকদিন ধরে ট্রাই করছি, কিন্তু আমরা আসলে মানে উই আর নট সাকসেসফুল। তো আমি বলি যে ওকে ফাইন। সো বলে সো হোয়াট ইউ ওয়ান্ট মি টু ডু? বলে স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আমাদের একটু প্রাইভেটলি পড়াতে পারবেন কিনা? তো বাসায় তো বিকেলে কিছু করেন না। আমি বললাম ওয়াই নট, আমাদের বিকেলে তো বাসায় বসে থাকি, কোনো কাজ তো নেই, তোমরা আসো আর কি। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন টিচিং আর কি, আউটসাইড দি ক্লাস আর কি। ওখানে থেকে পড়াই দিয়েছিল, আলহামদুলিল্লাহ সবাই তো পরে পাস করে গেছিল। অনেকগুলো ছাত্রছাত্রী আবার আছে কি যাদের ওই পড়াইছিলাম, যাই হোক। সো এনিওয়েজ কামিং ব্যাক টু মাই প্লান্ট অ্যাকাউন্টেন্ট যখন ছিলাম, পরে উনি একদিন আমার বস কল করে বললেন যে মাসুদ, তোমার জন্য একটা আমি নতুন এক্সপিরিয়েন্স আনতে চাই। কি স্যার? বলে তোমাকে যেতে হবে লাইবেরিয়া, আফ্রিকাতে। ওকে, Is it promotion, sir? Is it promotion? Yeah, it was finance chief. Yeah. ওখানকার স্ট্রেট ফাইন্যান্স চিফ আর কি, ইটস আ স্মলার অপারেশন, বাট আই ওয়াজ হেড অফ ফাইন্যান্স ওখানে আর কি। ওখানে ফাইন্যান্স ডাইরেক্টর কোনো ছিল না আর কি, বাট তোমাকে আমরা ওখানে পাঠাতে চাই, এটা তোমার জন্য একটা এক্সপিরিয়েন্স একটা আর কি, মানে ওভারসিজ এক্সপিরিয়েন্স। আমার তখন 3.5 বছর এই কোম্পানিতে হয়েছে আর কি। আমি একটা হেজিটেট করছিলাম, উনি বললেন যে মাসুদ তুমি যাও, বিকজ এই এক্সপিরিয়েন্সটা তোমার জন্য ফিউচার অনেক কাজ দেবে। তো যাই হোক, পরে আমি ওখানে গেলাম আর কি। গিয়ে মানে ওটা একটা এক্সপিরিয়েন্স আমার ছিল, লাইফ টাইমের এক্সপিরিয়েন্স আর কি, লাইব্রেরিয়াতে চাকরি করাটা। বেশি কথা বলবো না, বাট দুই একটা কথা বলবো শুধু আর কি। সেটা হচ্ছে যে আমরা এক্সপেরিয়েন্স কি স্যার, হরিবল কি কিছু? ভেরি 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 চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং। মানে দুই একটা এক্সাম্পল দিলে ইউ আন্ডারস্ট্যান্ড হাউ ইট ইজ সো চ্যালেঞ্জিং আর কি। কারাপশন আমরা বাংলাদেশে বলতাম, তখনও কারাপশন ছিল বাংলাদেশে, বাট আমি যখন লাইব্রেরি থেকে 6 মাস পরে একটা দেশে এসেছিলাম শর্ট ভিডিও দেশের জন্য, আমি মনে করছিলাম যে এটা হচ্ছে একটা, আমি হেল থেকে হেভেনে এসেছি, এই অবস্থা। বাংলাদেশটা হেভেন হয়ে গিয়েছে তখন। আমি একটা এক্সাম্পল দিই, ইউ আন্ডারস্ট্যান্ড যে কারাপশন কি লেভেলের আর কি। আমি জয়েন করার পর একদিন আমার কাছে একটা ইনভয়েস আসলো আমাদের সিএনএফ এজেন্ট থেকে। তো ওখানে সবকিছু দিয়ে লাস্টে বলছে $200 মিসিলিনিয়াস, ঠিক আছে? আমি ওয়াই দিস মিসিলিনিয়াস? বলে স্যার এটা উই হ্যাভ টু পে ইট এট দ্য পোর্ট। আই ডোন্ট বিলিভ ইট। বলে স্যার ইফ ইউ ডোন্ট বিলিভ প্লিজ কাম উইথ আস। সিএনএফ এজেন্ট বললো আর কি। গেলাম। তো ওইখানে বিরাট একটা হল আছে যেখানে সবাই কাস্টম অ্যাসেসররা বসে থাকে আর কি। দেখলাম কি হচ্ছে, ফার্স্ট সে একটা টেবিলে গেল, ওই লোকটা তার দিকে তাকালো, সে তাদের $10 দিল, সে সাইন করলো। এরকম 10টা টেবিলে গেল,
সাইন করলো, দিয়ে $200 চলে গেল আপনার। ও তাই তো, ভেরি গুড, ভালো সিস্টেম তো এখানে। বাট মানে কারাপশন লেভেলটা কি? রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, পুলিশ স্টপ করে বললো যে আপনি এই অফিস করেছে, কোনো অফিস কিছুই করেননি, কিছু পয়সা দিয়ে আপনাকে ছেড়ে দেবে, এই অবস্থা ছিল। যাই হোক, আপনি বসে আছেন অফিসে, একজন হঠাৎ করে বলে স্যার ফ্যাক্টরি ইন্সপেক্টর এসছে, ইন্সপেকশন গিয়ে বললো যে তোমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, আচ্ছা কিছু পয়সা দাও, চলে গেল। ইট ইজ মাই এক্সপিরিয়েন্স ইন লাইব্রেরি। যাই হোক, 1 বছর ওখানে ছিলাম, কেম ব্যাক ফ্রম দেয়ার। আসার পরে উনি আমাকে বললেন যে তোমাকে তাড়াতাড়ি এসে যেতে বললো। কেন স্যার? তোমার তো নতুন একটা প্রমোশন হবে একটা। ওকে স্যার, আসলাম। এসে তখন আমার তারা করে দিল চিফ অ্যাকাউন্টেন্ট, বিটিসির চিফ অ্যাকাউন্টেন্ট, হুইচ ইজ আ ভেরি সিনিয়র পজিশন। আমি চিফ অ্যাকাউন্টেন্ট ছিলাম ফর 5 years। এটার পরে উনি বললেন যে তুমি এখন একটু ট্র্যাক চেঞ্জ করো, তোমাকে আমি করে দেবো অডিটে আর কি, পাঠাবো তোমাকে। সো তখন আমি ছিলাম অডিট, হেড অফ অডিট ম্যানেজার হয়ে গেলাম ওইখান। পরে তারপরে উনি বললেন যে না, এখন তোমার একটা ট্র্যাক চেঞ্জ করতে হবে। আমাকে এখন কি স্যার? বলে আমরা এখন ওকে করবো যে সেটা হচ্ছে যে তোমাকে একটা নতুন আমরা বিজনেস ইমপ্রুভমেন্ট প্রোগ্রামে আমরা দেবো। সেটা কি? সেটা হচ্ছে যে তখন ওই আই টকিং অ্যাবাউট 1988 কি 89 কথা বলছি আর কি। ওকে, ঠিক আছে, ওই সময়তে ইআরপির ফার্স্ট যেটা আসলো, কিন্তু আমরা তো ইআরপিতে এখন তো খুব ইউজ করি, আমরা এসএপি ইউজ করি এক্সেট্রা। তখন ফার্স্ট ইআরপি আমি আওয়াজ পুট ইন চার্জ অফ ইআরপি আর কি। দ্যাট ইজ মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স উইথ ইআরপি 1987 এবং আমি কোম্পানিতে ইমপ্লিমেন্ট করেছিলাম আর কি। এরপর ওটা কি বাংলাদেশে কি প্রথম মেবি ফার্স্ট ইন বাংলাদেশ। কোনো কোম্পানি তখন ইআরপি সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, আমি যখন করেছিলাম। সো ওই সময়তে ইআরপি আমি করেছিলাম। এরপরে উনি আমাকে বললেন যে তোমার আরেকটা প্রোগ্রাম তুমি এখন যাবো। সেটা কি স্যার? সেটা হচ্ছে তুমি এখন হয়ে যাবে বিজনেস ইমপ্রুভমেন্ট ম্যানেজার। ওকে, প্রত্যেকটা বিজনেস প্রসেস তোমাকে ঢুকে তোমাকে সাজেশন দিতে হবে, এবং এট দ্য সেম টাইম আমরা কয়েকটা প্রোগ্রাম নেব ফর এনহ্যান্সিং দ্য মোটিভেশন অফ ম্যানেজার্স এন্ড ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি লেভেলস। এটা তুমি লিড করবা, ঠিক আছে? নো ইস্যুস। ওটা করলে একটা সার্টিফিকেশন তখন আমরা পেতাম আর কি, এমআরপি বলে একটা কথা আছে, ওটার সার্টিফিকেশন পাওয়া যেত, গ্লোবাল রেকগনিশন। তখন আমার ক্লাস বি হয়ে গেছিল, ক্লাস এ হচ্ছিল টপ আর কি। বাট বাই দ্যাট টাইম আমি তো বিটিতে বহু বছর হয়ে গেছিল, আমার 20 বছর প্রায় শেষ হতে যাচ্ছে আর কি। আমাকে এভরি ইয়ার তারা বলে যে তুমি নেক্সট ফাইন্যান্স ডাইরেক্টর। তারপরে গিয়ে নতুন একটা এক্সপ্যাট্রিয়েট আসে, সে বলে যে না একটু ওয়েট করো, তোমার আমি একটু ওয়েট করো, তোমাকে নেক্সট ফাইন্যান্স ডাইরেক্টর করবো। এটা করতে করতে আমি দেখছি যে না 20 বছর হয়ে গেছে, এখন ফাইন্যান্স ডাইরেক্টর তারা আমার করবে না। আর লোকাল লোক এখনো তারা করেনি ভাই বিএটিতে, এখনো কিন্তু লোকাল লোক তারা করেনি কিন্তু। যাই হোক, 1999 গিয়ে ফাইনালি আই ডিসাইডেড দ্যাট ইনাফ ইজ ইনাফ। এখন বাই দ্যাট টাইম আমি একটা অফার পেলাম ফ্রম লাফার্জ সুপার সিমেন্ট। ওই কোম্পানিটা তখন জাস্ট তাদের অপারেশনটা কোম্পানি বাংলাদেশে শুরু করেছে, বাট কিছুই ছিল না একেবারে। তো আমি জয়েন করলাম অ্যাজ ফাইন্যান্স ডাইরেক্টর ওখানে। স্যার একটু ছোট করে যদি বলতেন যে আপনি কি ফাইন্যান্স ডিরেক্টর না করার কারণে আসলে সুইচ করেছিলেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আর বিএটি তো ইনফ্যাক্ট তারা আমাকে এটাও বলেছিল যে লাস্ট ফাইন্যান্স যে ম্যানেজিং ডিরেক্টর ছিল, সে আমি যখন কুইট করতে চাইলাম, সে আমাকে 3 দিন ডেকেছিল। লাস্টে বলছে দেখো তুমি যে কোনো রোল চাও তোমাকে আমি দেবো। যে কোনো রোল মানে তোমাকে আমি কি হেড অফ এইচআর অলসো, বিকজ ইউ আর ভেরি গুড ইন এইচআর। তোমাকে কালকে যদি চাই তোমাকে আমি এইচআর ডিরেক্টর করবো। আপনি নো, sorry Paul, I will not actually do this thing because I'm a core accountant and I'm trying to stick in this role actually. In fact, I don't want to switch it actually. In fact, so যাই হোক, I came to Lafarge Super Cement. তো এটা 18 বছর আমি এই কোম্পানিতে ছিলাম। এখানে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে, এটার মতন লাইফ টাইম এক্সপিরিয়েন্স আসলে কেউ পাবে না। ওকে, এখানে একটা কোশ্চেন এসেছে, আমি পরে কোশ্চেনটা আমি উত্তর দেবো। What qualities do one need to have in order to succeed? This is a very important question, যেটা পরে রিপ্লাই দেবো। তো যাই হোক, লাফার্জ সুরমা এমন একটা কোম্পানি ছিল যেটা মানে হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে অসাধ্যকে সাধ্য করতে হবে। Everything was impossible for this company. But we were the first in Bangladesh to do a lot of things. Like for example, আমি কয়েকটা এক্সাম্পল আপনাকে দেবো, যে বাংলাদেশে আমাদের সিমেন্ট কোম্পানি ছিল, আর ইন্ডিয়াতে আমাদের করি, রাইট? এটা চুনাপাথর যেটা ইন্ডিয়া থেকে আসে আর কি। এই যে লং বেল্ট কনভেয়ার যেটা করা হয়েছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে, এটার জন্য তো আসলে গভর্নমেন্টের দুই গভর্নমেন্ট, আপনার ইন্ডিয়ান গভর্নমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্টের। কারণ আমরা যখন লোনটা আমাকে যখন প্রথমে দায়িত্ব দিল, আমার দায়িত্ব ছিল যে 5টা ইন্টারন্যাশনাল এজেন্সিস লাইক IFC, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক,
জার্মান ইনভেস্টমেন্ট ব্যাংক অ্যান্ড ডাচ ইনভেস্টমেন্ট ব্যাংক, পাঁচটা ইন্টারন্যাশনাল এজেন্সিস, তাদের সাথে নেগোশিয়েট করা লোনটা। এবং লোকাল দুটো কোম্পানি ছিল, আরব বাংলাদেশ ব্যাংক ছিল, আর একটা ব্যাংক ছিল, এদের সাথে লোকাল লোন নেওয়াটা। টোটাল লোন ছিল $153 মিলিয়ন। হিউজ টাস্ক আছে। তার থেকে বড় কথা হচ্ছে তারা বললো যে আমাদের ইকুইটি পোর্শন হচ্ছে 102 মিলিয়ন, 102 মিলিয়ন। আমি টকিং অ্যাবাউট 1999। ওই সময় আমাদের স্টক মার্কেটে একটা আইপিও ছিল 5 কোটি টাকা, এর বেশি আইপিও হতো না। কিন্তু আমাকে বললো তোমাকে 93 কোটি টাকা রেজ করতে হবে, তোমাকে 93 crores রেজ। ইমাজিন দ্য চ্যালেঞ্জেস আমার যেটা ছিল আর কি। সো এই 93 crores আমি আইপিও সাকসেসফুলি রেজ করেছিলাম, প্রাইভেট প্লেসমেন্ট প্লাস আইপিও করে, এবং ওভার সাবস্ক্রাইবড। আর লোনটা তুমি সাকসেসফুলি আমি অর্গানাইজ করেছিলাম। যে লং বেল কনভে যেটা বলছিলাম, দুই গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগবে, ইন্ডিয়া গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট, যেটা আমরা পেয়েছিলাম পরবর্তীতে গিয়ে। তারপরে ধরেন বাংলাদেশ ব্যাংকের সাথে আমি যে কয়েকটা যুগান্তকারী কাজ করেছিলাম, এখনো পর্যন্ত একটা তো এখনো কেউ করতে পারেনি, আর একটা 20 বছর আগে করেছিলাম। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি আপনি বিদেশে যদি আপনি কোনো একটা কোম্পানি করেন, রাইট, আপনি কোম্পানি করে যদি আপনি ক্যাপিটাল পাঠাতে চান বাংলাদেশ থেকে, বাংলাদেশ ব্যাংক ডাজ নট অ্যালাউ। তারা বলে যে ক্যাপিটাল অ্যালাউ করলে ক্যাপিটাল আউটফ্লো। এবং এই নিয়মটা আমি যখন প্রথমে জয়েন করলাম, আমাকে বললো ইন্ডিয়াতে যে কোম্পানি আছে ওখানে বাংলাদেশ থেকে ক্যাপিটাল পাঠাতে হবে। বাংলাদেশ ব্যাংকে যখন প্রথমে গেলাম, ওনারা বললেন আপনি যেটা জিজ্ঞেস করছেন এটা অসম্ভব, এটা হবে না, আমাদের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন এটা নাই, এটা ক্যাপিটাল ফ্লো নট অ্যালাউড, এবং আমরা কোনো we don't want to create any precedent subsequently, so sorry, you will not get it. এটা চ্যালেঞ্জ নাম্বার 1। চ্যালেঞ্জ নাম্বার 2 ছিল যে ওরা যেটা করেছিল, মানে বিদেশ থেকে তারা অনেক রকম টাকা পাঠিয়েছিল, কোম্পানি ফর্ম করেছে ঠিকই, কিন্তু টাকাটা তারা ক্যাপিটালের মাধ্যমে তারা পাঠায়নি। যে বাংলাদেশে টাকাটা আসলো থ্রু ব্যাংকিং চ্যানেল, ওই টাকাটা খরচ, ওটা না করে তারা করেছে কি, এই প্রজেক্টের জন্য বিভিন্ন স্টাডি করলো তারা বিদেশ থেকে, কনসালটেন্ট ইউজ করেছে, স্টাডি করেছে, নিয়ে খরচ করেছে। এখন তারা বলছে এটা তো আমাদের পার্ট অফ ক্যাপিটাল। আমি বললাম এটা তো নিয়ম না। তো নিয়ম তো হচ্ছে তোমাকে বাংলাদেশে প্রথমে টাকাটা পাঠাতে হবে থ্রু ব্যাংকিং চ্যানেল, ওটা এগেইনস্ট একটা এনক্যাশমেন্ট সার্টিফিকেট নিতে হবে। এই এনক্যাশমেন্ট সার্টিফিকেট তুমি বাংলাদেশ ব্যাংকে দিলে তোমার শেয়ারটা তারা রেকগনাইজ করবে, এটাই তো নিয়ম। আমরা এটা জানতাম না, বাট তুমি এখন এটাকে কি করবা দেখো। তুমি কি দুটো সমস্যা, ক্যাপিটাল পাঠানো প্লাস এটাকে ক্যাপিটাল করা। অনেকদিন বাংলাদেশ ব্যাংকে লেফট রাইট করলাম, লাস্টে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, যিনি কিছুদিন আগে মারা গেছে, কাজবি সাহেব, খুব নামকরা ব্যাংকার বাংলাদেশ ব্যাংকে। ওনার সঙ্গে দেখা করলো। উনি আবার খুবই উনি হচ্ছেন এমন একটা লোক যে উনি আসলে অনেক ভিশনারি বলবো আর কি। উনি ব্যতিক্রম ভূমি কাজ করতেন। উনি বললেন যে আপনি যে কথাগুলো বলছেন দুটোতেই যুক্তি আছে। মানে স্যার দেখেন, এই যে টাকাটা যাবে ইন্ডিয়া টু বাংলাদেশ টু ইন্ডিয়া, এই টাকাটা আমি $137 মিলিয়ন নিয়ে আসবো বিদেশ থেকে লোন, প্লাস ইকুইটি 60 মিলিয়ন ইকুইটি নিয়ে আসবো। সো 137 প্লাস 60 197 যাবে, আসবে ফ্রম ফরেন কারেন্সি। এখান থেকে আমি শুধু পাঠাবো $10 মিলিয়ন ইন্ডিয়া ফর ক্যাপিটাল, আর কিছু লোন দেবো। আপনি যদি এটা অ্যালাউ না করেন, দিস প্রজেক্ট ইজ অফ টুডে, তাহলে আপনি যে নেট ইনফ্লো ডলার পাবেন না। থাকবে বলে হ্যাঁ, এটা তো ভেরি গুড, ভালো যুক্তি দিয়েছেন, কারণ এটা তো কেউ করেনি। সবাই তো এসছে বলছে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে। না, আমি বিদেশ থেকে টাকা এনে ওখান থেকে একটা পোর্শন বাংলাদেশে গেল। স্যার এটা সেকেন্ড ইস্যু, আমার যে টাকা খরচ করেছে ডাইরেক্ট, বলে এটা তো হবে না, মাসের আপনি জানেন তো এটা। বলে স্যার আমি জানি, তবে স্যার আমি একটা অ্যাকাউন্টেন্টের ভাষা বলি স্যার। বলে কি বলেন? বলে আমরা একটা কথা বলি, সাবস্টেন্স ওভার ফর্ম। লিগ্যাল ফর্ম হচ্ছে যে ইয়েস, আপনি যেটা বললেন স্যার, যে এই টাকাটা ব্যাংকিং চ্যানেল আসতে হবে, পরে খরচ করতে হবে, বাট দ্য সাবস্টেন্স ইজ দ্যাট আপনাকে দেখছে যে আলটিমেটলি এই টাকাটা কি প্রজেক্টের জন্য খরচ করা হয়েছে কিনা। স্যার আপনি যদি এটা স্যাটিসফাইড হন, ইন দ্যাট কেস আলটিমেটলি তো ইউর ইন এ সেন্স ইয়ার লিগ্যাল ফর্ম ইজ ফুলফিলড। ওকে, বলো ওকে বাসুর সাহেব, আপনার যুক্তি আমি মানলাম। ইন দ্যাট কেস হোয়াট আই উইল ডু ইজ দ্যাট অ্যাজ বাংলাদেশ ব্যাংক, আমি আপনার কোনো অডিট রিপোর্ট মানি না। আমরা প্রত্যেকটা বছর দেখতে চাই আপনারা যে খরচ করেছেন, ছবি এভিডেন্স। স্যার ঠিক আছে, নো প্রবলেম। পরে আমি বস্তা ভরে ভরে ফাইলগুলো নিয়ে ওদেরকে দেখালাম, সবগুলো করে বললো যে ইয়েস। আমি এরকম অনেক এক্সাম্পল আছে লাফার্জ সুপার সিমেন্টের, যেখানে আমরা উই ওয়ার দ্য ফার্স্ট ইন বাংলাদেশের। এটা ছিল আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ লাফার্জে। 18 বছর ছিলাম। ফাইনালি 18 বছর পরে চিন্তা করলাম, ইন দ্য মিন টাইম আমাকে আমার তো ধরেন ওখানে তো when I left the company, তখন আমার বয়স ছিল প্রায় 64 আর কি। লাফার্জে যখন ছিলাম, ছাড়লাম আর কি। বাই দ্যাট টাইম আপনার লাফার্জ হোলসেল মার্জারটা হয়ে গেল আর কি।
এই মজারটা আমি ইনফ্যাক্ট লিড করেছিলাম আর কি মজারটা। বাংলাদেশ ব্যাংকে যে অ্যাপ্রুভালটা পাওয়া গেছে সেটা আমি করে এসেছিলাম। তো আমি জয়েন লাস্টের দিকে দেখলাম যে আসলে কোম্পানি ফিলসফি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। নতুন কোম্পানি যে হোলসিম এসছে আর কি, তারা দেখলাম যে আসলে খুব বেশি প্রাধান্য দিচ্ছে একটু ইউথস, যে ইয়াং পিপল উই ওয়ান্ট, ওল্ড পিপল যারা আছে তারা একটু মানে পুরনো চিন্তাধারা তারা ব্লক করে এক্সেট্রা এক্সেট্রা। আমি বলি না, এইভাবে যদি হয়ে থাকে দ্যাট ইজ আলটিমেটলি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে দিস অর্গানাইজেশন, যেখানে আমাকে মূল্যায়ন করা হচ্ছে না আর কি। মিন টাইম আমার মানে গ্রাউন্ড সিমেন্টে তখন চেয়ারম্যান যিনি ছিলেন ওনাকে আমি আগে থেকে চিনতাম আর কি। উনি প্রায় আমার অফিসে আসতেন আর কি, জাকির আলম সাহেব। উনি আমার জিপিএইচ ইস্পাতের আর কি আপনার মালিক হচ্ছে, জিপিএইচ ইস্পাত যেটা আছে। উনি আমাকে ওনাকে আমি চিনি বহু বছর থেকে। উনি আমাকে বললেন, মাসুদ ভাই আপনি তো সারা জীবন মাল্টিন্যাশনালে কাজ করে গেলেন, আপনি দেশের জন্য কোনো কিছু করবেন না? বিদেশিদের জন্য কাজ করেছেন সবসময়। আমি পরে চিন্তা করলাম যে ঠিক আছে জাহাঙ্গীর ভাই, আপনি যখন বলছেন এত করে, আর আসলে ঠিক তো আমি 38 ইয়ার্স ধরে কাজ করেছি ফর মাল্টিন্যাশনাল কোম্পানিজ, let me see the other side of the world আর কি, for a change. Then I joined Crown Cement as CEO আর কি, that was in 2017 আর কি, 2017 জয়েন করলাম, নভেম্বরে জয়েন করলাম, 18 বছর পরে নভেম্বরে জয়েন করলাম। So I was there, আমি এখনো আছি as chief advisor, but 2 বছর আমি ছিলাম CEO আর কি, CEO ছিলাম, পরে গ্রুপ CEO ছিলাম for all the companies. পরে আমি চেয়ারম্যানশিপকে বললাম, দেখেন জানি ভাই আসলে আপনাদের যে কালচারটা যেটা আছে আর কি, এটা আমার সাথে মেলে না আর কি। বিকজ আপনাদের যে কালচার আছে যে ধরেন, এন্ড মোস্ট কোম্পানিজ ইন বাংলাদেশ, যেটা আমি একটু পরে হয়তো আসবো ডিসকাশনে, যে কালচারটা হচ্ছে যে ইট ইজ টোটালি ওনার ড্রিভেন। প্রফেশনাল যারা থাকে আর কি, তারা থাকে ঠিকই, বাট এন্ড অফ দ্য ডে যারা আপনার ধরেন ওনার্সরা থাকে, তারা ব্যবসায় মানে ডে টু ডে ইস্যুসে তারা থাকে। এখন এমপ্লয়িরা দেখছে যদি আপনার মালিক থাকে, ইন দ্যাট কেস ডিসিশন তো সিও সব থেকে আসবে না, তো ডিসিশন আসবে মালিক থেকে। সো ছোটখাটো ইন্টারফারেন্স চলে আসে, টোটাল ইন্টারফারেন্স, এবং এটা অলিখিত ইন্টারফারেন্স। লিখিত হচ্ছে যে তারা সিও ইজ দ্য মানে বি অল এন্ড অল আর কি, বাট অলিখিত পজিশন, রাইট, বাট অলিখিত হচ্ছে আলটিমেটলি দ্য ডিসিশনস আর টেকেন বাই দ্য ওনার্স বেসিক্যালি। এবং দুজন আমার বিজনেসে যারা পুরো বিজনেসে দেখে, আলাদা আসলে আমি এইভাবে হবে না, আমি যেতে চাই না, আপনাকে আমি ছাড়তে পারবো না, because I need your advice, I need your guidance in the way forward. ঠিক আছে, আমি যদি I can stay on as advisor, but I will not be involved in the day-to-day issues, তাহলে ফাইন, আপনি আমার অ্যাডভাইসটা if you want to see that is fine. So right now যেটা হয়েছে যে এখন মানে দেখলাম যে although I'm not the CEO আর কি, বাট আমাদের যে নতুন এমডি যিনি একটু চেঞ্জ হয়েছে ওনাদের মধ্যে আর কি, উনি আমাকে দিনে রাত নেই প্রত্যেকটা ইস্যু একটা ইমেল পাঠায়, মাস্টার একটু দেখে দেন না প্লিজ, ইমেলটা একটু, আপনি না দেখলে আমার তো হবে না আর কি। একটু আগে আমার কল মাস্টার এই যে ইস্যুটা আছে সেলস এর, আপনি কিন্তু আমাকে একটু গাইড করুন, মানে লাইক দ্যাট আর কি। এখন মানে আই এম নট দ্য সিইও না, বাট ওই আমি ফাইন, অল ইন অল এটা ভালো, আই গিভ মাই অপিনিয়ন, বাকিটা তুমি করো আর কি বেসিক্যালি। এই হচ্ছে আমার সর্ট অফ প্রফেশনাল ক্যারিয়ার হিস্ট্রি আর কি বেসিক্যালি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে আমরা সব সময় আপনার বিভিন্ন ব্যাপারে জানি, কিন্তু আপব্রিঙ্গিংটা বা আপনার পুরো হিস্ট্রির মধ্যে অনেক কিছু আজকে আমরা জানতে চেষ্টা করব। আজকে আমার অনেক অডিয়েন্স আছে, ওনাদের অনেক কোশ্চেন্স থাকবে, প্রফেশনালদের অনেক কোশ্চেন থাকবে। স্যার আপনার কথার মাঝে যদি আমি একটা ছোট করে কোশ্চেন করি, যে আপনি বলেছেন হোলসিম সিমেন্টের মাধ্যমে আপনার যে এক্সপোজারটা হয়েছে সেটা অনেক বেশি হয়েছে, তো আমি যদি ছোট করে একটু জানতে চাই যে স্যার কোম্পানিটা নিউলি এস্টাবলিশ করেছে, আপনি প্রথম থেকে ছিলেন, সবকিছু আপনি দেখভাল করার সুযোগ পেয়েছেন বলেই কি আপনার এমনটা মনে হচ্ছে যে সবকিছু আপনি দেখে শুনে সেটআপ করতে পেরেছেন বলেই? Good, thank you for this question. So when I joined the company, তখন আমি তখন ফাইন্যান্স ডাইরেক্টর হিসেবে জয়েন করেছিলাম, রাইট? জি জি। আমার কোম্পানিতে তখন ছিল 2 জন স্টাফ, ওকে, নট প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। ওকে, আমি ইনহেরিট করেছিলাম লেজার, একটা হাতে লেখা লেজার, যেটা অ্যাকাউন্টসটা আপ টু ডেট ছিল না, অডিটও হয়নি। আচ্ছা, নো আইটি সেটআপ হোয়াটসএভার। ওকে, নাথিং, আমার একটা ডেস্কটপ কম্পিউটার আছে একটা, দ্যাটস ইট। আর অফিসটার মধ্যে দোকান আছে, কোনো অ্যাকাউন্টিং সিস্টেম কিছু নাই, নাথিং। হাতে লেখা লেজার, 2 অ্যাকাউন্টস, 2 বছরের অ্যাকাউন্টস করেছে তারা, করার পরে অডিটে দিয়েছে, অডিটের শেষ হয়নি। দিস ইজ হোয়াট আই ইনহেরিটেড আর কি। ওইখান থেকে ফ্রম স্ক্র্যাচ, মানে ইফ ইউ গো টু লাফাজ হোলসিম টুডে আর কি, আপনার যতগুলো বিজনেস প্রসেস করা হয়েছে আর কি, আমি আসার আগ পর্যন্ত আই হ্যাভ ডান 50 বিজনেস প্রসেসেস, 50 HR থেকে নিয়ে আপনার
প্রোডাকশন থেকে নিয়ে, মার্কেটিং থেকে নিয়ে, রেভিনিউ থেকে নিয়ে, কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে নিয়ে, হেলথ এন্ড সেফটি থেকে নিয়ে প্রত্যেকটা পলিসিস এন্ড প্রসিডিয়ার্স আমার হাতে লেখা রীতিমতো, পিপল অফ কোর্স। ওকে, সেটআপটা, আইটি সেটআপ যেটা হয়েছে আর কি, এখন ভেরি গুড আইটি সেটআপ, এক্সট্রিমলি গুড আইটি সেটআপ। মানে আমি থাকা অবস্থায় অনেক কিছু আইটিতে আমি করেছি, ইআরপি তো ওখানে আমি ইন্ট্রোডিউস করিয়েছি আর কি। গিয়ে সাথে সাথে আমি প্রথম যেটা করেছিলাম ট্যালি ঢুকাই দিয়েছি, ট্যালি সফটওয়্যার। আমি বলেছি ট্যালি কালকে থেকে আরম্ভ করবো, এই অবস্থা আর কি। ইন্স্যুরেন্স ছিল না, আমি কি ইন্স্যুরেন্স করলাম আর কি। এরকম অনেক মানে ঘটনা আর কি, বাট রিয়েলি স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ আই উড সে আর কি। এটা ছিল আমার দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট আই উড সে। প্লাস আমি ছাড়া অবস্থাতে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে হেড অফিস, তারপরে ঢাকা ফ্যাক্টরি, ইন্ডিয়া, তিনটা মিলিয়ে আমাদের প্রায় স্টাফ ছিল 35 আর কি। এন্ড ভেরি গুড স্টাফ, মানে যাকে বলে চেকে চেকে আমি সবাইকে নিয়েছিলাম। এটা ছিল আমার বিগেস্ট পাওয়ার আই উড সে বেসিক্যালি। ওকে, থ্যাংক ইউ স্যার। একটা ব্যাপার আমি বলতে চাই যে আসলে আপনি এর আগেও বলেছেন আপনি টিচিং প্রফেশনে ছিলেন বা টিচিংটা এনজয় করেন। এখনো পর্যন্ত স্যার আপনি আইসিএবি তে আমাদের সবার খুব বেশি প্রিয় একজন টিচার প্রফেশনালস, আপনি হয়তো জেনে থাকবেন স্যার। আমরা যারা চিটং এ আছি তারা আমরা আমাদের বন্ধুদের মাধ্যমে ঢাকায় আপনি কি ক্লাস নিচ্ছেন, ক্লাসে কি সিনোপসিস দিচ্ছেন, আজকের ক্লাসে কি পড়িয়েছেন, টাইম টু টাইম আমরা শুধু জানার জন্য আগ্রহী থাকি। বিশেষ করে আপনার লেকচার শিট, স্নেহাশিস স্যারের লেকচার শিট, আমাদের রঞ্জন ভৌমিক স্যারের লেকচার শিট, এগুলো পাওয়ার জন্য আমরা খুবই আগ্রহী থাকি। তো সেই ক্ষেত্রে আপনার এই যে এতদিন পর্যন্ত আসলে ফ্যাকাল্টি হিসেবে থাকাটা, অফকোর্স ইটস এ প্যাশন, অফকোর্স আই শুড সে। ওয়াই, কেন, এটা কি আমার প্রশ্ন? প্যাশন থেকে কিনা আসলে এখনো পর্যন্ত যে আপনি পড়িয়ে যাচ্ছেন? থ্যাংক ইউ, এগেন এ ভেরি গুড কোয়েশ্চেন। আমি ক্লাসে যখন পড়াই আর কি, আমি ক্লাসে একটা কথা বলি যে ভাই, এখন যখন বলি আর কি, আগে যখন ক্লাসে ছিলাম আমি বলতাম দেখো যারা ভালো প্রশ্ন করবে তারা একটা চকলেট পাবে আর কি, ঠিক আছে? এখনো কি দেন? এখনো দিতে পারছি না, আমি এখন বলি যে ভার্চুয়াল চকলেট পাঠালাম তোমাকে একটা আর কি। আচ্ছা আচ্ছা, সো আই সেন্ড ইউ ভার্চুয়াল, আই এম সেন্ডিং ইউ ভার্চুয়াল চকলেট ফর ইউ অলসো ফর ইউর ভেরি গুড কোয়েশ্চন আর কি। সো why do I teach is the question, right? Why do I teach is the question. Why is this passion still at me? Yeah, দুটো কারণে I would say in fact. The first thing is that আমাকে সোসাইটিকে কিছু দিতে হবে। At the end of the day আমি একটা জিনিস খুব বেশি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যে আমাদের যে ফার্স্ট সূরা যেটা নাযিল করেছিল, সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী আলাক খালাকাল ইনসানা মিন আলাক, রাইট? অর্থাৎ রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। ফার্স্ট কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে যে ফার্স্ট সূরা নাযিল করেছে রিড, মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটার ইম্পর্টেন্সটা কতটুকু in today's life also, because today we are a knowledge based society, and read মানে না শুধু কোরআন, কিন্তু read means anything under the sun, gain knowledge, because you are today a knowledge based society. আমি এই যে আইটি তে অনেক বেশি পড়াশোনা করি, আমি ব্লকচেন নিয়ে পড়াশোনা করি, আইওটি নিয়ে পড়াশোনা করি। I love this thing আর কি বেসিক্যালি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ছেন স্যার, আমি জানি। সো এখন what I'm trying to say is that, so ওইটা একটা ফার্স্ট থিং যে আমার সোসাইটির প্রতি অবদান। when I get students like you, for example, let's say যারা পরে পাশ করে গেছে and they contribute to society, কিছুটা তো আমার একটা অবদান আছে তো। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে দ্য বিগেস্ট পাওয়ার, আমি যেটা মনে করি আর কি, যে ক্লাসে যখন পড়াই আর কি, আই ক্যান সি দ্য অ্যাটেনশন অফ মাই স্টুডেন্টস আর কি। আপনার মানে আমি রীতিমতো একেবারে মানে এমন ভাবে পড়াই যে তারা যে এদিক ওদিক তাকাবে তারা পারেন না, কিন্তু বিকজ আই কিপ অন ইন্টারঅ্যাক্টিং উইথ দেম অল দ্য টাইম আর কি। সো ওরা যে ক্রস টক করবে বা কিছু, এটা করে না তারা। they are always glued to my classes, এটা খুব মজা পাই। 3 নম্বর হচ্ছে যে প্রায় সময় যেটা আমি দেখেছি আর কি, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা পাস করে গেছে, পরে দেখা my cross me, আমার সাথে দেখা হচ্ছে বা কিছু একটা, বা অনেক সময় ফেসবুকে অলসো তারা আমাকে বলে যে স্যার আমি আপনাকে কখনো ভুলবো না স্যার, বিকজ I have not come across a teacher like you, অনেকে বলে আর কি। অথবা অনেকে বলে যে স্যার আপনার ক্লাস আমি করেছি, আপনার সিনপসিস আমি পড়েছি, আপনার ক্লাস আমি অ্যাটেন্ড করেছি, আমার বই আর ধরতে হয়নি স্যার, আমি পাস করে গেছি। আসলে এর পাওয়া গেছে নি আমার, honestly speaking this is what I enjoy basically। এই যে আপনার একটা, আমি স্টুডেন্ট যে একটা গ্র্যাটিটিউড, একটা ওদের যে একটা গ্রেটফুলনেস যেটা আমি পাই আর কি, এবং ওদের যে রিসেপটিভিটি যেটা আমি দেখতে পারি আর কি, এটাই আমার পাওয়ার, আসলে এটাই আমার প্যাশনটা আর কি। ডেফিনেটলি ওই দিক থেকে স্যার আসলে আমরা যারা চট্টগ্রামে স্টুডেন্ট আছি, আমরা আমাদের চিটং এ আইসিএবি তে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আপনাদের ক্লাসগুলো আমাদেরকে ভিডিও কনফারেন্সিং এ করানো হয় কিনা, পরবর্তীতে আমাদের এই সুযোগটা দেওয়া হয়েছে। সো আই শুড সে থ্যাংক ইউ টু ইউ স্যার, যে এখনো পর্যন্ত আপনি আমাদের টিচিং করে যাচ্ছেন, এই জন্য। ইটস এন্টায়ারলি মাই প্লেজার। এটা আমি
মানে আমার এমন ব্যস্ততা থাকে আই ক্যান্ট টেল ইউ কি লাইক Of course, আজকে ক্লাস আছে আর কি আমি আজকে হোল ডে সিনপসিস রেডি করেছি আর কি যে নতুন টপিক যেটা বিজনেস স্ট্র্যাটেজিতে পড়াবো আর কি বেসিক্যালি ইয়েস ক্লাস মানে এটা আমার একটা প্যাশন মজা লাগে বেসিক্যালি থ্যাংক ইউ স্যার। আমরা চাই আপনি সুস্থ শরীরে সুস্থ থাকেন এবং আমাদের আরো অনেক টিচিং করে যান ইনশাআল্লাহ। স্যার একটা ছোট অবশ্য ইম্পর্টেন্ট একটা জিনিস যে বর্তমান সময়ে আমরা যারা প্রফেশনালস আছি, পড়ালেখা করছি, পাশ করেছি বা পাশ করিনি, আমরা সবাই একটা স্বপ্ন দেখি স্যার এমএনসি তে জব করব, এমএনসি তে জব করব। কারেক্ট এমএনসি এন্ড লোকালের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এমএনসি এমন কি বিশেষ কিছু আছে যে কারণে আমরা সবাই ওদিকে ঝুঁকে পড়তে চাই? সেক্ষেত্রে আমাদের কিভাবে নিজেদের রেডি করতে হবে বলে আপনি মনে করেন? Very nice questions. Thank you very much. Very nice questions. So, first thing হচ্ছে যে because আমার ওই let's say MNC versus local, I've seen both the sides, so I can comment on what are the strengths of MNC versus the local sector. Right? Yes. First thing হচ্ছে যে the basic difference between MNC and local হচ্ছে the issue of corporate governance. Okay. Definitely. আজকে লাফার্জ সুপার সিমেন্ট বা আজকে আমি ইউনিলিভার আছি অথবা আমি বিএডতে ছিলাম আর কি আপনার ওনার কারা হু ইজ ওনার ডাজ এনিবডি নো ডু ইউ নো হু দ্য ওনার্স অফ লাফার্জ অথবা দ্য ওনার্স অফ ইউনিলিভার অর দ্য ওনার্স অফ দিস থিং ইউ নো very hardly nobody knows in fact hardly আমিও জানতাম না তো পরে ঘাটাঘাটি করে ওনার দুই একটা বার করেছে এক্স্যাক্টলি যারা বড় শেয়ারহোল্ডার তাদের কি কেউ দেখে না কিন্তু কেন দেখে বিকজ তারা যেটা করে থাকে they choose the best professionals, right? They choose the best professionals and they make them run the business, but keeping the controls. Exactly. They keep the certain level of controls. So, first thing হচ্ছে যে delegation of authority. যে group level এ কি থাকবে, local level এ কি থাকবে। তোমাকে কি পাওয়ার দিলাম? You as the CEO, তোমার কি পাওয়ার আছে? তুমি কি নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে পারবে নাকি এটা আমার সম্মতি লাগবে বা আমাকে ডিজাইন গুলো তোমাকে দিতে হবে কিনা প্রত্যেকটা স্টেপে এইচআর এ বলেন বা ফাইন্যান্সে বলেন বা প্রোডাকশনে বলেন ওদের কাছ থেকে কতগুলো জিনিস বেস্ট প্র্যাকটিস আসে লোকালি কারণ এই কাজগুলো তারা সারা দুনিয়াতে তারা করছে বেস্ট প্র্যাকটিস গুলো ওইটা আমি লোকালি পাচ্ছি ঠিক আছে এটা বড় একটা অ্যাডভান্টেজ কিন্তু সো যেটা হচ্ছে বিকজ অফ দিস কর্পোরেট গভর্নেন্স বিকজ অফ দি সেপারেশন অফ ওনারশিপ ফ্রম ম্যানেজমেন্ট দিস বেসিক সেপারেশন অফ ওনারশিপ এন্ড ম্যানেজমেন্ট যেটা এমএসসি তে হচ্ছে বাট লোকালে হচ্ছে না আপনার because locally যেহেতু ওনাররা বিজনেসে আছে professionals cannot grow if professionals cannot grow ultimately what is going to happen is that আপনার যে ultimately এই যে একটা কোম্পানিটা কত বছর বাঁচবে আপনার ফার্স্ট লেভেল যারা আছে তারা যদি মারা যায় সেকেন্ড লেভেলে সে কত তারা পিক আপ করতে পারবে ইজ এ কোয়েশ্চেন রাইট এটা একটা এমএনসি এর একটা বড় একটা গুণ আমি বলবো আর কি নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে তারা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিস্টেমস এন্ড প্রসেসেস লেখা থাকতে হবে কারণ একটা হচ্ছে যে পলিসিস প্রসিডিউরস ভেরি ক্লিয়ার এভরিবডি নোস হোয়াট আর দ্য পলিসিস এন্ড প্রসিডিউরস এভরিবডি নোস হোয়াট ইজ দ্য এইচআর পলিসি এভরিবডি নোস হোয়াট ইজ দ্য হেলথ এন্ড সেফটি পলিসি সব তারা ভেরি ক্লিয়ারলি জানে এক নম্বর 2 নম্বর হচ্ছে যে একটা লোক যদি কোম্পানি ছেড়ে চলে যায় আরেকটা লোক যখন আসবে সে অটোমেটিক্যালি পলিসিস প্রসিডিউরস পড়ে কাজ করে ফেলবে তার আর কোনো যদি ভার্বালি সবকিছু হয় যখনই একটা লোক চলে যায় নতুন লোক এসে দেখবে যে ভাই কি করব আমি এখন তো সে অটোমেটিক্যালি তার প্রসিডিউরস পড়ে বুঝবে যে ও আচ্ছা আমাকে এই জিনিসটা এভাবে করতে হবে স্যাপে আমার এই প্রসেসটা অর্ডার টু ক্যাশ আমার এই প্রসেসটা যে একটা কাস্টমার অর্ডার দেবে অর্ডার থেকে নিয়ে ফাইনাল অর্ডারটা সেলস অর্ডার হবে সেলস অর্ডার থেকে ইনভয়েস জেনারেশন ডিসপ্যাচ হবে ডিসপ্যাচ থেকে ইনভয়েস জেনারেশন হবে ইনভয়েস থেকে কালেকশন হবে এই ফুল প্রসেসটা ক্রেডিট চেকটা কিভাবে হবে এগুলো সব প্রসেসটা লেট ডাউন করা আছে আপনার সো ইউ নো এক্স্যাক্টলি ডকুমেন্টেড বলতে যাচ্ছেন fully documented number 1 and controls are embedded in the system okay right internal control যেগুলো আছে সবগুলো কিন্তু বিজনেস প্রসেসের মধ্যে ঢোকানো আছে কিন্তু অবশ্যই very strong controls for the MNCs this is number 2 number 3 আমি যেটা সবসময় কথা বলে থাকি যে একটা কোম্পানি how do you differentiate a good company from the bad company what are world class companies আমি একটাই কথা বলি world class companies have world class people people make the difference if you look at the giants today in the world like Google বলেন আপনি
whoever you say আর কি আপনার, বা আপনি let's say Amazon বলেন বা Google বলেন বা Facebook বলেন, what they do is this basically তারা they choose the best. MNCs যেটা করে থাকে তারা কিন্তু যখন ট্যালেন্টস নেয় আর কি, they take the best talents. তারা বলে যে আমি লোক কম রাখবো, বাট I want the best. বিকজ যে লোকটা নিচ্ছে আলটিমেটলি তার স্ট্যান্ডার্ড যেটা আছে ইন টার্মস অফ ইনোভেশন, ইন টার্মস অফ প্রফেশনাল স্কিলস, এটা লোকাল কোম্পানিগুলো পারে না। এই জন্য তারা করে কি অনেকগুলো লোক রেখে দেয়। অনেকগুলো লোক কি হবে আলটিমেটলি, এভরিবডিজ বিজনেস ইজ নোবডিজ বিজনেস, কেউ কাজ করে না। এমএনসি দিস থিং ভেরি ওয়েল। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে এমএনসি যেটা দেখবেন, দ্য কোর মডেল অফ এমএনসি ভেরি ইন্টারেস্টিং। এটা এই কথাটা একটু এমফাসাইজ আমি করব। এমএনসিস একটা কথা সবসময় বলে থাকে, আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার কোর বিজনেস আমি থাকবে। ফর এক্সাম্পল, I am in the cement business today. Say Lafarge is a cement business. Or কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং এন্ড সেলিং, কোর বিজনেস। ম্যানুফ্যাকচার করবে সিমেন্ট আর সেল অফ এমপ্লয়িজ। তারা যেটা করে, কোর এমপ্লয় যেগুলো আছে ওগুলো পার্মানেন্ট এমপ্লয়িজ, বাকিগুলো হচ্ছে আউটসোর্সড বেসড অন প্রোডাকশন। এটার ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে বিকজ দেখেন, আমি যখন আউটসোর্স করে ফেলছি আমার এমপ্লয়ি গুলো, প্লাস ম্যাক্সিমাম মাল্টিন্যাশনাল এখন কি করে যে তারা আউটসোর্স প্রোডাকশন করে। লাইক ম্যারিকো তো তার বাইরের প্রোডাকশন করছে, তারা বাটা বাইরের প্রোডাকশন করছে, ইউনিলিভার বাইরের প্রোডাকশন করছে, ম্যাক্সিমাম নিজের ফ্যাক্টরি তারা করে না। কিন্তু বিকজ ইন অল দিস কেসেস হোয়াট দে ডু ইজ দ্যাট তারা এটাকে ভেরিয়েবল কস্ট করে ফেলছে। যখনই প্রোডাকশন কমে যাচ্ছে আমার কোনো ফিক্সড কস্ট নাই, আই গট নো ব্যাগেজ। আমি যদি নিজে ইনভেস্ট করতাম তাহলে আমার ফিক্সড কস্ট থাকতো, ট্রান্সপোর্টেশনের জন্য, ব্যাগিং এর জন্য, হ্যাঁ, ম্যানুফ্যাকচারিং এর ফিক্সড কস্ট থাকতো। আমি যে মুহূর্তে আউটসোর্স করে দিচ্ছি, দিস ইজ ভেরিয়েবল কস্ট। সো দে আর ভেরি লিন ইন টার্মস অফ দ্য অপারেশনস আর কি। এরকম আই ক্যান গো অন, বাট দিস আর সাম অফ দ্য কি থিংস আর ডিফারেন্ট। অ্যান্ড নাম্বার টু মোর থিংস, মাই অ্যাপোলজি। একটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং স্কিলস। They can really brand their product very, very well. Look at the MNCs. Their strength is in branding. Look at Unilever, for example, the company that I'm going to now work with actually, in fact. They are too good in terms of branding. They are a benchmark in terms of branding. They are a benchmark in terms of trade marketing. Trade marketing means হচ্ছে যে ওরা রিটেল লেভেলে গিয়ে ক্যাপচার করে ফেলে তারা। They have full data on every retail level. ওদের সেলসম্যান গিয়ে রিটেল লেভেলে প্রত্যেকটা ডেটা ডিলে গিয়ে তারা করছে আপনার। So these are the strengths of MNCs basically, I would say. Versus locals. Okay, thank you, sir. Sir, in terms of fresh graduates, what I should say, what he or she has to do for preparing themselves before entering into corporate world. What's your suggestion, sir? Okay, এটা আমি বলবো যে কয়েকটা জিনিস। আমাদের একজন দর্শক অবশ্য কোশ্চেনও করেছেন এই রিলেটেড, তো প্লিজ যদি একটু বলতেন। সো ফার্স্ট থিং হচ্ছে যে একটা ফ্রেশ গ্রাজুয়েট যখন আপনার প্রিপেয়ার করছে আর কি টু মুভ ইনটু দি কর্পোরেট ওয়ার্ল্ড আর কি, আপনার কতগুলো জিনিস আমরা দেখার চেষ্টা করি আর কি। আপনার একটা গ্রাজুয়েট যখন আমাদের এখানে আসে আর কি, আপনার তার মধ্যে হচ্ছে একটা যে স্কিলস আমরা কতগুলো দেখার চেষ্টা করি। ফার্স্ট থিং ইজ দ্যাট তার কমিউনিকেশন স্কিলস কিরকম আর কি, how well can he communicate basically, right, with people. So এটা written skills তো আমরা দেখছি, প্লাস তার স্পিকিং স্কিলস আমরা দেখছি আর কি, ঠিক আছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার কগনিটিভ স্কিলস। কগনিটিভ স্কিলস মানে হচ্ছে যে রিজনিং স্কিলস, যে তার পুরো একটা প্রবলেম দিলে হাউ ডাজ হি রিজলভ দিস প্রবলেম আর কি বেসিক্যালি, রাইট। এটা বলে আমরা কগনিটিভ স্কিলস বলি আর কি। এক্স্যাক্টলি। আর প্রবলেম সলভিং স্কিলসটা আমরা দেখে থাকি, আমরা তার ইনফ্লুয়েন্সিং স্কিলস আমরা দেখে থাকি আর কি। আর বেসিক্যালি এট দ্য এন্ড অফ দ্য ডে আরেকটা জিনিস হচ্ছে যে মানে ডাজ হি হ্যাভ ইন্টারপার্সোনাল স্কিলস। ইন্টারপার্সোনাল স্কিলস মানে হচ্ছে যে হাউ ক্যান হি ওয়ার্ক উইথ পিপল। কারণ আজকালের জমানায় যে আপনি দেখবেন যে একটা যে কোনো ইস্যু আমি একা করতে পারবো না। ইভেন ইফ ইটস এ মার্কেটিং ইস্যু, ইভেন ইটস এ প্রোডাকশন ইস্যু, অন্যান্য ডিপার্টমেন্টস আর অটোমেটিক্যালি লিঙ্কড। সেলস ইজ লিঙ্কড, লজিস্টিক্স ইজ লিঙ্কড, ফাইন্যান্স তো ঢুকেই আছে আপনার। সো আমরা এই কারণে দেখি যে আজকাল জামানাতে
people have to work in teams. Of course. They cannot work in isolation. এবং এই টিম ওয়ার্কিং এর জন্য আপনার কতগুলো স্কিলস আমরা দেখবো যে আপনার আসলে টিম ওয়ার্কিং স্কিলস আছে কিনা, যে আপনি কতটুকু এক্সট্রোভার্ট, আপনি কতটুকু ফ্রেন্ডলি ফর এক্সাম্পল। অলসো আমি একটা এক্সাম্পল আপনাকে দিব, এর থেকে আপনি কিছু বুঝতে পারবেন যে আপনি কতটুকু লেটস সে মানে ক্রেডিট দেন টু আদার পিপল আর কি, ক্রেডিট দেন টু আদার পিপল। এক্সাম্পল আমি আপনাকে বলি, ধরেন আমরা একটা এমপ্লয়িকে বললাম, আচ্ছা তুমি যে পোটেনশিয়াল এমপ্লয়িকে তুমি যে তোমার সিভিতে বলেছো যে এই যে অ্যাচিভমেন্টটা এটা কি করে হলো, প্রায় সময় যেটা বলে যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, এটা করেছি, তখন আমি মনে করি যে দিস গাই ইজ নট দ্যাট পারসন। ও কিন্তু আসলে টিম ওয়ার্কে বিশ্বাস করে, বিকজ ইউ ক্যানট ডু এনিথিং অ্যালোন। কিন্তু শুড সে দ্যাট আমরা করেছি এবং আমার কন্ট্রিবিউশন ছিল এই পার্টটা। Honesty is very very important কিন্তু, because I could not have done everything myself. You should say what you have did, but at the end of the day আমরা টিমে কাজ করেছি, তার মধ্যে আমি এই ইনপুট দিয়েছিলাম যেটাতে মোটামুটি অনেক কাজ দিয়েছে আর কি। এটা হচ্ছে জাস্ট টিম ওয়ার্কিং স্কিল যেটা বলে থাকি। এই কারণে আজকাল যেটা এমএনসি গুলো করে আর কি, তারা দেখেন আগের যে ইন্টারভিউ টেকনিক্স ছিল, যে 1-to-1 ইন্টারভিউ, ওটা তারা স্ক্র্যাপ করে দিয়েছে। What they are now doing is a different technique যেটা আমি 20 বছর আগে শিখেছিলাম when I was in BAT, 20 বছর আরো আগে ইনফ্যাক্ট আর কি, যেটাকে বলে অ্যাসেসমেন্ট সেন্টার। হোয়াট ইজ অ্যাসেসমেন্ট সেন্টার? এটা হচ্ছে যে আপনার ধরেন আপনি এক্সামের আসার আগে, সরি ইন্টারভিউতে আসার আগে আপনাকে হয়তো প্রথমে একটা সাইকোমেট্রিক টেস্ট দিল একটা, যেখান থেকে আপনার পার্সোনালিটি বোঝা যাবে যে আপনার রিলেশনশিপ কিরকম আছে। তারপর আপনাকে কত আইকিউ টেস্ট একটা দিল, ওটা আপনাকে টেস্ট করবে ইন টার্মস অফ ইন্টেলিজেন্স লেভেল। এখান থেকে একটা স্ক্রিনিং তারা করছে অলরেডি একটা। করার পরে আপনি যদি দেখেন যে মোটামুটি ভালো আছে, আপনার প্রোফাইলটা ভালো লাগছে, প্লাস ইজ এক্সপিরিয়েন্স অ্যাবসলিউটলি, আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। ওকে, ইন্টারভিউ যেটা হয় এটা হয় হোল্ড ইন্টারভিউ। এরকম এর মধ্যে অনেকগুলো এক্সারসাইজ থাকে। একটা এক্সাম্পল আপনাকে বলি, একটা এক্সাম্পল থাকবে যে আপনাকে একটা কেস স্টাডি দিল, যেটা কেস স্টাডি দিল আপনাকে, আপনি পরে 1 ঘন্টা পরে এসে এটা প্রেজেন্ট করেন। ওকে, ওইখান থেকে আপনার কিছু স্কিল বুঝতে পারছেন, প্রবলেম সলভিং স্কিল বুঝতে পারছি, তার ইনফ্লুয়েন্সিং স্কিল, কার প্রশ্ন করলে উত্তর দেবে সে আর কি, বা কগনিটিভ স্কিলটা আমি ওখান থেকে বুঝতে পারছি। ওকে, 2 নম্বর যেটা বলি গ্রুপ ডিসকাশন, ফোকাস গ্রুপ ডিসকাশন, যে কয়েকটা লোককে মিলিয়ে বললাম যে একটা টপিক দিলাম, ডিসকাস করো। তখন আমরা দেখি যে এই লোকটা হাউ ডাজ হি ইন্টারঅ্যাক্ট উইথ দ্য টিম, তার আইডিয়াস কিরকম দেয়, ক্রিয়েটিভ আইডিয়াস দেয় কিনা, ক্রাইসিস সামটাইমস আমরা ক্রিয়েট করি যে ফ্যাক্টরি আগুন লেগে গেছে, কি করবো এখন, হাউ ডাজ হি হ্যান্ডেল ক্রাইসিস, এগুলো আমরা ওটার মাধ্যমে দেখে ফেলি। প্রসেস কমিউনিকেশন স্কিলস। আরেকটা এক্সারসাইজ যেটা বলে ইন্ট্রো এক্সারসাইজ। ইন্ট্রো মানে হচ্ছে যে আপনি অফিসে আসলেন একদিন, আপনার আগের কলিগটা নাই অফিসে, ঠিক আছে, আপনাকে 40টা কাগজ দিয়েছে আপনাকে। আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা কাগজ পড়ে পড়ে আপনি এটাকে সাজাবেন ইন টার্মস অফ সাবজেক্ট। ওকে, ইট ইজ ফাইন্যান্স, ইট ইজ এইচআর, ইট ইজ সাজাবেন। দেন ইউ প্রায়োরিটাইজ যে আপনি কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন। এন্ড ফাইনালি ইউ রাইট এ নোট টু ম্যানেজমেন্ট সেইং দ্যাট আমি এই দেখেছি 300 ওয়ার্ডের মধ্যে আপনি বলুন যে এই আমার রেকমেন্ডেশন। এটা বলে ইন্টার এক্সারসাইজ। আরেকটা আছে টেস্ট অফ প্রোডাক্টিভ থিঙ্কিং। এরকম অনেকগুলো টেস্ট দিয়ে তারা যেটা করে যে একটা ক্যান্ডিডেটের বিভিন্ন একজন লোক শুধু থাকে না, এখানে 3-4 জন লোক অ্যাসেসর থাকে। প্রত্যেকটা অ্যাসেসর এই ক্যান্ডিডেটকে দেখে, দেখে পরে তো একসাথে বসে, গিয়ে বসে যে আমি এই পয়েন্ট করেছি, আমি এই পয়েন্ট দিয়েছি, এই তখন তারা মেলায়, এটাকে মিলিয়ে তারা বলে যে ফাইন, দিস ইজ দ্য ক্যান্ডিডেট দে উইল লুকিং ফর, চ্যালেঞ্জ করে ইচ অফ। এটাতে করলে যেটা হয় যে আপনি গেটিং দ্য বেস্ট ক্যান্ডিডেটস। তখন ইন্টারভিউতে যেটা হয় আমি বলি আপনাকে, 40 মিনিটের ইন্টারভিউর মধ্যে আপনি সবকিছু বলে গেছেন, আমি এটা করেছি, এটা করেছি, এটা করেছি। আই গট নো ওয়ে অফ চ্যালেঞ্জিং ইউ যে আপনি আসলে কি এটা করেছেন কিনা, কিরকম ক্যান্ডিডেট আপনি। পরে দেখলাম যে দিস অল বাকওয়াস, এই গাইটা কিছুই জানে না, সব নিজে ক্লেম করেছে। ওকে স্যার, হোয়াট ইউ থিংক দ্যাট হুজ আর দ্য স্মার্টার ইন ভাইভা বোর্ড? সরি, কবে গিয়ে হু আর দ্য স্মার্টার ইন ভাইভা বোর্ড? যে আপনি যখন ভাইভা বোর্ডে আমাদের ইয়াং গ্রাজুয়েটকে দেখেন বা ক্যান্ডিডেটদেরকে দেখেন, কোন জিনিসগুলো আপনি আসলে দেখতে চান তাদের মাঝে, বা তাদেরকে খুব স্মার্টার মনে করেন? ওইটাই আপনাকে বললাম, ফার্স্ট অফ অল আপনার দ্য ওয়ে ইউ কমিউনিকেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ একটা জিনিস শুনে রাখুন, এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট সেলিং ইয়োরসেলফ। অফকোর্স, সিম্পল। আপনি ওয়ার্ক লাইফেও দেখেন, আপনি হয়তো সবকিছু জানেন, কিন্তু আপনি নিজেকে এক্সপোজ না করলে আলটিমেটলি মানুষ জানবে না যে আপনি এটা জানেন। কিন্তু ব্র্যান্ডিং দাইসেলফ আর কি স্যার। আপনি দেখেন, মানে আপনি লেটস সে
if I look at microcredit, আমাদের ইউনুস সাহেব ultimately got the award, but it was Fazle Hasan Abed যে কিন্তু অনেক আগে মাইক্রোক্রেডিট স্টার্ট করেছিল, বাট ইউনুস সাহেব has got that way of selling himself. He's an extrovert. উনি সেল করতে পেরেছেন আর কি। এক্স্যাক্টলি স্যার, রাইট, একদম পারফেক্ট আনসার দিয়েছেন স্যার। So selling skill is very important. The way you communicate is very important. Your problem solving skills and cognitive skills are extremely important. এই কয়েকটা জিনিস আমরা দেখে থাকি, and যেটা বললাম যে আপনার টিম ওয়ার্কিং স্কিলস আছে, এই চারটা জিনিস আমরা খুব ফোকাস করি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। একটা কোয়েশ্চেন ছিল এখানে যে স্যার, আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েট, যারা বিভিন্ন কোম্পানিতে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ পজিশনে জয়েন করছি, তারা হুট করে বিভিন্ন কোম্পানির কালচার সম্পর্কে হয়তো আগে থেকে জানি না বলে অ্যাডপ্ট করতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনার কি সাজেশনস থাকবে যে আমরা যারা নতুন কোন কোম্পানিতে জয়েন করেছি তাদের কালচারের সাথে মানিয়ে নেওয়ার সময়টাতে? এটা ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন, এই কারণে যে প্রায় সময় আমাদের এই সমস্যাটা হয় আর কি। সো এটার জন্য যেটা করা লাগে বেসিক্যালি, যেটা আমি অলওয়েজ বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো একটা কোম্পানিতে জয়েন করবেন, গো আ বিট স্লো আর কি আপনার, ঠিক আছে না? মানে হচ্ছে যে আপনি যে প্রথমে গিয়ে ফট করে কোনো চেঞ্জ করার চেষ্টা করেন না, কিন্তু because the moment you do that you find there are 10,000 people who will oppose this change. They don't like upstarts যে এসে আবার বলে যে ভাই আমি তো এটা তো 20 বছর আগে করেছি, আপনি কেন এসে নতুন চেঞ্জ করছেন আর কি। সো ফার্স্ট আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করে খাপ খাই নিতে হবে, and get your acceptance, become a part of the team. একটু সময় দিতে হবে তাকে, বেশি কিছু প্রথমত গিয়ে একটু সব অবজার্ভ করবেন যে মানুষ কিভাবে রিয়াক্ট করে, কিভাবে ইন্টারঅ্যাক্ট করে each other, তাদের সঙ্গে আপনি ইন্টারঅ্যাক্ট করবেন, gain their acceptance, gain their trust. Once you do that, you can make whatever change you want. First, go slow. That's always my advice to youngsters. Don't start going and changing the world in one day. That's the worst thing that you can do. তাহলে আপনার কালচারাল ক্লাশ একটা হবেই আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার স্যার একটা বিষয় নিয়ে জানার ছিল, সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নিয়ে। আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট join in a company in mid-tier management position. He has to implement a strategy. He has to lead his team. He has to deal with higher management. So এই যে জয়েন করার সাথে সাথে স্যার ওনার উপরে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার দায়িত্ব চলে আসে। অফকোর্স ওনাকে একটা টিম লিড দিতে হয়। সেক্ষেত্রে আপনার সাজেশনটা কি থাকবে যে ওনারা জয়েন করেই অনেক সময় ম্যানেজমেন্টের আসলে টোনটা বুঝতে পারেন না বা একটু সময় লেগে যায়, তাদের আমাদের স্যারদের জন্য, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের জন্য কি বলবেন? ওকে, সো আমি যেটা again I go from my experience আর কি, প্লিজ। এটা আমার জন্য খুব কাজে দিয়েছে as when I was a CFO for long years আর কি। আমি যেটা করতাম আর কি, সেটা হচ্ছে যে ধরেন people used to come to me because ultimately ঘুরে ফিরে তো সবকিছু ফাইন্যান্সের আসতে হয়তো যে কোনো ইস্যুতে ফাইন্যান্সে ঘুরে ফিরে আসে। আমার একটা লেটস সে অলওয়েজ একটা ফিলসফি ছিল যে একটা লোক যখন আমার কাছে আসবে আর কি, ইজ কামিং উইথ আ প্রবলেম, রাইট? আমি যদি ওই প্রবলেম বলি আরেকটা প্রবলেম, আলটিমেটলি হি ইজ নট গোইং টু বি ভেরি হ্যাপি কাস্টমার, লেটস পুট দিস ওয়ে। হি ইজ কামিং ফর আ সলিউশন, হি ডাজন্ট ওয়ান্ট টু নো হোয়াটস দ্য প্রবলেম, কিন্তু রাইট? ইয়েস। এখন আপনি দেখবেন যে অর্গানাইজেশনে আই হ্যাভ অলওয়েজ সিন দিস উইদাউট এক্সেপশন, যে ফার্স্ট থিং হচ্ছে যে আমাকে দেখতে হবে হোয়াট ইজ মাই অর্গানাইজেশনস অবজেক্টিভ। হি ইজ অলসো ওয়ার্কিং উইথ অর্গানাইজেশন অবজেক্টিভ, আই এম অলসো ওয়ার্কিং উইথ অবজেক্টিভ। সো there must be a way by which I can respect the policy and still try to solve this problem. A problem solving approach টা আমাদের থাকাটা খুব দরকার। It's very easy to say sorry আপনি রুলটাতে কভার করেন না, এটা প্রকিউরমেন্ট পলিসিতে কভার করেন না, থ্যাংক ইউ ভেরি মাচ, গড দিস ইজ নট দ্য ওয়ে। নাম্বার 2 যেটা আমি করতাম অলওয়েজ উইদাউট এক্সেপশন, একটা প্রবলেম আসলে আমি যেটা করতাম যে যতগুলো রেলেভেন্ট লোক আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, ফাইন্যান্স হতে পারে বা এইচআর হতে পারে বা প্রোডাকশন হতে পারে বা সেলস হতে পারে, লজিস্টিক্স হতে পারে, সবাইকে ডাকতাম ইমিডিয়েটলি, একেবারে ডেকে বলতেন দিস ইজ দ্য ইস্যু, নাও গিভ মি ইওর থটস। এই যে ব্রেইনস্টর্মিং করলে কিন্তু সুন্দর সুন্দর আইডিয়া বেরিয়ে যায়, কিন্তু এবং একটা উপায় আপনি বার করতে পারবেন কিন্তু যেটাতে কিন্তু আলটিমেটলি সলিউশন পাচ্ছেন। এইটাই আমার মতে করা উচিত, যে এটা করলে দুটো জিনিস হবে, একটা হচ্ছে সলিউশন পাবে নাম্বার 1, নাম্বার 2 মোর ইম্পর্টেন্টলি যেটা আমি মনে করি that আমরা যারা সিএফও হই বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হই, we should not be accountants, we have to be business managers. This is a big very very important, because in that case you will get the acceptance of the other people as well. আপনি যখনই অন্য ডিপার্টমেন্টের জিনিসটা বুঝে আপনি তাকে যখন কিছু কিছু সলিউশন দিচ্ছেন, আপনি অ্যাকসেপ্টেন্সটা অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সবাই বলবে যে স্যারের কাছে গেলে কিন্তু একটা সলিউশন পাওয়া যায়।
এটা হলেই দেখবে যে প্রবলেম সলভ। এটাতে যেটা হচ্ছে যে আপনি অন্য ফাংশন সম্বন্ধে আইডিয়া করতে পারছেন, আপনি সলিউশনে দিচ্ছেন, and you get the acceptance also. It works like magic, absolutely. ওকে স্যার, আপনি তো স্যার বিভিন্ন কোম্পানিতে সিএফও ছিলেন, পরবর্তীতে সিইও ছিলেন। তো আমাদের অনেকের শখ থাকে যে আসলে আমরা সিএফও হলেও সিইও হব। সেক্ষেত্রে যদি একটু বলতেন স্যার, আসলে চ্যালেঞ্জটা কোন জায়গায় সিইও হলে, আর হওয়ার জন্য আসলে কোন যোগ্যতাগুলো খুব বেশি প্রেফারেবল বলে আপনি মনে করেন, বা আপনি এক্সপেরিয়েন্স থেকে যদি শেয়ার করতেন। ওকে, সো ফার্স্ট থিং হচ্ছে যে আপনার ওটাতে যাওয়ার আগে আমি কয়েকটা কথা বলতে চাই আর কি আপনার। জি স্যার, প্লিজ প্লিজ। দুটো স্টেপ উত্তরটা দিব আর কি আপনার, যে আসলে লাইফটা জিনিসটা মানে আমরা অনেক সময় ভুলে যাই যে লাইফে কিছু কিছু জিনিস আমাদের করা উচিত আর কি আপনার। We need, it's not that we are in a job only আর কি আপনার, সিইও থেকে সিএফও হবো, বাট what are the essential things in life, এটা আমাদের চিন্তা করা উচিত আর কি। ওকে, আমি যেটা কয়েকটা খুব স্ট্রংলি বিশ্বাস করি, যেটা কিছুটা আপনার প্রফেশনাল লাইফ এবং ওন লাইফ অলসো আর কি আপনার একটা আমি সবসময় আমার কাজে এসেছি, সেটা হচ্ছে যে কমপ্লিট সারেন্ডার টু দ্য অলমাইটি। যেকোনো গো ব্যাক টু দ্য অলমাইটি, হি উইল গিভ ইউ সলিউশন। আজকে না পেলে কালকে দেখবেন যে আপনাকে যে সলিউশন দেয়নি, ইট ইজ ফর ইওর ওন গুড আর কি, ইট হেল্পস সলভ দিস। বিকজ কেউ না থাকলে উনি আছেন কি, দিস ইজ পয়েন্ট নাম্বার 1। নাম্বার 2, হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ। আমরা যে এত আমাদের হেলথকে অবজ্ঞা করি, আলটিমেটলি গিয়ে যখন একটু বয়স হয় তখন বুঝি যে আমরা কত কষ্ট আমাদের হেলথকে দিয়েছি আর কি, হেলথ প্রতিশোধটা নিয়ে ফেলে। কারেক্ট। আলটিমেটলি গিয়ে দিস ইজ গোইং টু রিয়েলি ইমপ্যাক্ট ইউ, রাইট? 3 নম্বর হ্যাপি, ভেরি আমার ফিলসফি লাইফ হচ্ছে বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ। যা আপনার কাছে আসে এটাতে খুশি থাকেন, এবং আমরা ছোটখাটো জিনিস নিয়ে খুশি থাকতে পারি, কিন্তু যদি বেশি উচ্চারণশীল হয় তাহলে আলটিমেটলি খুশি আপনি হবেন না। 5 নম্বর যেটা আমি সবসময় করে থাকি, লার্ন ফ্রম ক্রেডল টু গ্রেভ। শিখো, রিড 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 রিড, এর থেকে ভালো ইনভেস্টমেন্ট আপনার কখনই হতে পারে না। এন্ড টাইম ইজ মানি, টাইম ইজ মানি। প্রত্যেকটা টাইম যে চলে যাচ্ছে, আপনি এই টাইমটা ইনভেস্ট করেন কিন্তু, রাইট? কেন? এন্ড আপনাকে যেটা করতে হবে যে আপনাকে একটা গোল সেট করতে হবে। একটা গোল যদি না থাকে, আলটিমেটলি আপনি ইউল বি কিপিং অন চেঞ্জিং ট্র্যাক অল দ্য টাইম। গোল আপনার থাকতে হবে। হেল্প আদার্স, যেটা আমি বলে থাকি যে আপনি অন্যদেরকে হেল্প করেন। অন্যদেরকে হেল্প করলে আপনি কিন্তু ফলটা নিজেও পাবেন কিন্তু, দেখবেন, ঠিক আছে? এন্ড এটা বলেছিলাম যে সেল ইয়োরসেলফ ইন প্রফেশনাল লাইফ। আপনি নিজেকে কিন্তু সেল করতে হবে, আপনাকে এক্সপোজ করতে হবে, আদারওয়াইজ আপনি পাবেন না। গিভ রেসপেক্ট টু আর্ন রেসপেক্ট। ডেফিনেটলি গিভ রেসপেক্ট টু আর্ন রেসপেক্ট। আপনি অটোমেটিক্যালি রেসপেক্ট পাবেন না। লিড বাই এক্সাম্পল। আপনি লিডে যখন হবেন, আপনি যা করবেন আপনার অনুসারীরা তাই ফলো করবে আপনার। লিড বাই এক্সাম্পল। গেইন ট্রাস্ট অফ পিপল এন্ড হ্যাভ জেনুইন কেয়ার। ওকে, ট্রাস্ট যদি আপনি আর্ন করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না। লিডার্স উইল ফলোয়ার্স উইল ফলো ইউ ব্লাইন্ডলি, অ্যাবসলিউটলি। এটা যেটা আমি বলে থাকি। এছাড়া আমি যেটা বলবো আর কি আপনার, যে কতগুলো ইস্যুস থাকে ইন টার্মস অফ যারা সিইও হতে চায় আর কি, বেসিক্যালি সিইও থেকে সিএফও থেকে সিইও হতে চায় আর কি। ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে লিডারশিপ স্কিলস, রাইট? পয়েন্ট নাম্বার 1। এটা না হলে কি তখন, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ নিড পিপল, তো আপনার তো ফাংশনাল স্কিল লাগছে না তখন তো। নাম্বার 2 হচ্ছে গ্রেট উইথ পিপল। আপনার লোকের ইন্টারপার্সনাল স্কিলটা আপনার খুব হাই থাকতে হবে। 3 নম্বর ভিশনারি। গ্রেট লিডার যারা থাকে তাদের একটা ভিশন থাকে কিন্তু আপনার, আমি ওখানে যেতে চাই, যেটা সে দেখতে পাচ্ছে অন্যরা দেখতে পারে না, ফলোরা তখন তাকে ফলো করে কিন্তু আপনার। হ্যাজ দ্য বিগ পিকচার। আপনি যখন সিইও হবেন না, আপনার অনেক বড় পিকচার থাকতে হবে। আপনি ছোটখাটো জিনিস দেখতে পারবেন না যে বিল কাটবো আর কি আপনার, এটা ওই যে যেতে হবে কিন্তু আপনাকে অনেক বড় পিকচার দেখতে হবে কিন্তু। স্ট্রং কমিউনিকেশন স্কিলস, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যেভাবে বলছেন, যেভাবে লিখছেন, এখান থেকে আপনি আপনার লোককে ইনফ্লুয়েন্স করছেন। কগনিটিভ স্কিল থাকতে হবে আপনার, ঠিক আছে না? কমপ্লেক্স প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে আপনার, রাইট? ক্যান সেলফ হিমসেলফ। ভিজিবল ইন দি কর্পোরেট সার্কেল। একটা সিইও যখন হবে, হি ইজ দ্য ইমেজ অফ দ্য অর্গানাইজেশন। সবাই যেন বলে যে আরে উনি তো, ওনাকে তো আমরা চিনি, তো উনি হচ্ছে সো এন্ড সো। কর্পোরেট ওয়ার্ল্ডে আপনাকে ভিজিবল হতে হবে আপনার।
আর তিনটা স্কিল ভেরি ইম্পর্টেন্ট বলবো। দ্য ফার্স্ট ওয়ান ইজ যে সিইও হবে তার ভেরি স্ট্রং মার্কেটিং স্কিলস থাকতে হবে, তার ভেরি স্ট্রং পিপল স্কিল থাকতে হবে, যেটা আমি আগে বললাম, and finance also, because at the end of the day we have to make money. And now in today's world the biggest skill that you need as CEO is your IT skills. You've got different. The world is going towards IT, no doubt about that. I can spend another session talking about what the world is going to be in future in terms of IT. Sir, okay, thank you sir. স্যার আমাদের একজন ভিউয়ার একটা কোশ্চেন করেছেন, যদি ছোট করে আনসার দিয়ে দিতেন। তিনি জানতে চেয়েছেন what are the core competencies of an internal auditor, how can you increase communication skills? Subhashish Bidhan. Core competencies of an internal auditor, আমি তো বহু বছর ইন্টারনাল অডিটর ছিলাম আর কি, এখনো তো আমি দেখছি অডিট ডিপার্টমেন্টে কি কি করে তারা। বেসিক্যালি ফার্স্ট থিং হচ্ছে যেটা আমি প্রথমেই বললাম, যে আপনার একটা ইনভেস্টিগেটিভ মাইন্ডসেট থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার একটা প্রবলেম সলভিং স্কিলস থাকতে হবে এবং কগনিটিভ স্কিল থাকতে হবে। যে কোনো প্রসেসে গিয়ে আপনাকে বুঝতে হবে যে এই প্রসেসটা কিভাবে কাজ করে। ফার্স্ট আপনাকে এই কাজটা বুঝতে হবে যে এই যে প্রোডাকশনে যে এই প্রসেসটা কি, এই প্রসেসটা কেন হচ্ছে, হোয়াট ইজ অবজেক্টিভ দিস প্রসেস, এটা বুঝে আপনাকে দেখতে হবে যে এই প্রসেসটা স্টার্ট টু এন্ডটা কি প্রসেসটা, এক নম্বর দেখতে হবে, বুঝতে হবে আপনাকে, বুঝে তাদের সঙ্গে কথা বলতে হবে। কথা বললে তখন বুঝবেন যে এটা অবজেক্টিভটা কি, এবং আলটিমেটলি what is the risk of not meeting this objective, because that is what we are talking about as far as internal control is concerned. That what is the risk of not meeting the objective of this particular process. এটা করলে আপনি একটা মোটামুটি ফ্রেমওয়ার্ক পেয়েছেন। এরপরে তো যদি কোনো লেট ডাউন পলিসি থাকে, প্রসিজার থাকে ফর গুডস রিসিভিং বা ইন্সপেকশনের জন্য বা কোয়ালিটির জন্য বা প্রোডাকশনের জন্য, আপনি ওটাকে পড়বেন, পড়ে আপনি এটাকে স্টাডি করে লিখবেন। And last but not the least is your communication skills. আপনি কিভাবে ভালো করে লিখতে পারেন, এটা করলে তো you're a fantastic auditor actually, right? Okay. But Okay, study is very important. এটা ছাড়া অনেক সময় কাজটা করে, এটা না বুঝলে কিন্তু আপনি ভালো অডিটর হতে পারবেন না। ওকে থ্যাংক ইউ স্যার। স্যার ছোট করে একটু যদি আমাদেরকে শেয়ার করতেন, আমি জানি আপনি ব্যক্তিগতভাবে অনেক ডিসিপ্লিন লাইফ লিড করেন, এখনো আমার দর্শকরা জেনে খুশি হবেন যে আপনি খুব আর্লি ভোরে উঠে যান এবং নামাজ পড়ে আপনি, আমি যতটুকু জানি, যদি ভুল না বলে থাকি, আপনি 8 কিলোমিটার জগিং করেন সকালবেলা এবং 365 ডেজ ইন এ ইয়ার, কোনোদিন কোনোভাবে আপনি মিস দেন না। এটা নিয়ে যদি একটু বলতেন যে আসলে আমাদের ডিসিপ্লিন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিনা। থ্যাংক ইউ। অনেকে মনে করে যে যারা ডিসিপ্লিন লোক থাকে আর কি, তারা আসলে মানে একটু কম চিন্তা করে, তারা যাতে ক্রিয়েটিভ মাইন্ডসেট থাকে না। আসলে ইফ ইউ লুক এট দি হিস্ট্রি অফ গ্রেট পিপল যারা হয়েছে আর কি, তাদের ডিসিপ্লিন ইজ অ্যাবসলিউটলি A1 ডিসিপ্লিনটা। কারণ ডিসিপ্লিন হলে যেটা হয় যে আপনার টাইমটা আপনি খুব ভালো করে ইউজ করছেন, ইউ ইউজ এর টাইম ভেরি ওয়াইজলি। আমার প্রত্যেকটা কাজ মাপা আছে কিন্তু ইন টার্মস অফ টাইম আর কি। সো ডিসিপ্লিন লাইফ যেটা করলে দুটো জিনিস হয় আমি দেখেছি। এক নম্বর হচ্ছে আপনার হেলথটা ভালো থাকে। আলহামদুলিল্লাহ আমার জ্বর বলতে গেলে হয় না আর কি আমার। আপনি যখন এক্সারসাইজ করছেন, এক্সারসাইজ ইজ এ ম্যাজিক থিং ফর ইউর হেলথ, ম্যাজিক অ্যাবসলিউটলি। অনেকগুলো আই ক্যান গিভ ইউ রিজনস হোয়াই ইউ শুড এক্সারসাইজ ডেইলি, মেন্টালি এন্ড ফিজিক্যালি যে কত হেল্প করে আর কি। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট থিং এক্সারসাইজটা। নাম্বার 2 হচ্ছে ইন টার্মস অফ হোয়াট ইউ ইট, আপনি কি খান, আপনার লাইফস্টাইলটা, আপনার ডায়েটটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড স্লিপিং, স্লিপ প্যাটার্নটা যেটা বলে থাকি, যে অনেক সময় যেটা করি যে আল্লাহ তাআলা যে ডিজাইন করছে মানুষকে যে রাত্রে ঘুমাবে দিনে কাজ করবে, আমি যদি রাত্রে যদি জেগে থাকি দিনে ঘুমাই, আলটিমেটলি আপনার লাইফ ইজ গোইং টু বি অ্যাবসলিউটলি, এবং এটা হেলথ আপ অনেক ইমপ্যাক্ট করে। স্যার সকালবেলায় জগিংটাকে আমি ভুল বলেছি? আপনি যে 365 দিন যে ঝড় বৃষ্টি হোক যাই হোক আপনি চলে যান? আমি যাই। এটা কারণ what is happened is this, that it is now is become a part of my life আর কি। মানে আমি চিন্তাই করতে পারি না যে আমি জগিং যেতে পারবো না। ইটস লাইক মানে স্লিপিং এন্ড গেটিং আপ আর কি। আমি উঠলে আমাকে যেতেই হবে আর কি। এটা এই যে কোভিড যেটা হলো, কোভিডে আমাকে কোনো থামাতে পারেনি, কিন্তু আমি একদিনও বাদ যাই না কোভিডের সময়। আলহামদুলিল্লাহ। স্যার একটা কোয়েশ্চেন, ফানি কোয়েশ্চেন হয়তো শোনাবে কিনা আমি জানি না, গুড জব অর গুড বস? Oh, good question, very nice question. So let me tell you something my friend, প্লিজ। আসলে গুড বস যদি না থাকে, your job cannot be good, simple as that. Okay. Most people change jobs because of their boss. Simple. আপনার বস যদি ভালো না থাকে, আপনার কপালে দুঃখ আছে। আপনি তাহলে আলটিমেটলি যতই কষ্ট করেন, you will not get the recognition. গুড বস পাওয়াটা একটা সৌভাগ্য মনে করি। More important for sure, yes.
ইন টার্মস অফ রেমুনারেশন আমরা কি যদি চিন্তা করি যে ভালো একটা বসের আন্ডারে থাকবো কিন্তু রেমুনারেশনটা স্লাইটলি পুয়ার, আরেকটা জায়গায় আছি ভালো স্যালারি পাচ্ছি কিন্তু আমার বসটা ভালো লাগছে না, তাহলে অবশ্যই বস আমি অলওয়েজ বলবো মেক শিওর you get a good boss. If you get a good boss, you learn a lot also, you get the support also. পয়সা is not important because your mental well-being is much more important. আমরা এই ভুলটা করি, mental well-being is very important কিন্তু আপনার। আপনি পয়সা নিয়ে দুদিন খুশি থাকবেন, but ultimately গিয়ে boss is the guy who makes the difference for you actually. Okay, sir. So, arekta question. There is a saying that if someone stays more than 5 years in a company, he or she get unutilized or idle. Do you agree? Well, in my case তো একটু ব্যতিক্রম আমি জানেন, because আমি তো যখন বিএটি তে ছিলাম 20 বছর ছিলাম, যখন লাফাজে ছিলাম 18 বছর ছিলাম, সো ওই সেন্সে তো আমি ব্যতিক্রম একটু, তাই না? আমার মতে নট নেসেসারিলি, বিকজ যেটা হয় যে একটা ইংরেজিতে একটা কথা আছে, রোলিং স্টোন গ্যাদার্স নো মস। একটা পাথর যেটা ঘুরে আর কি আপনার, এটা কিন্তু কোনো কিছু তার গায়ে লাগে না কিন্তু। তো যারা ধরেন অর্গানাইজেশন 1 বছর 2 বছর পর পর চেঞ্জ করে, আসলে তারা খুব একটা লার্নিং তাদের হয় না কিন্তু, ঠিক আছে না? সো ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আপনি যে কয়দিন আপনি অর্গানাইজেশনে আছেন আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে। হাউ ক্যান ইউ অ্যাড মোর ভ্যালু? বিকজ আপনি চাইলে অনেক কিছু কাজ করতে পারেন। হ্যাঁ, এটা ঠিক যে আজকালের ফিলসফি যেটা হচ্ছে, মোস্ট অর্গানাইজেশনস ডোন্ট লাইক পিপল টু স্টে অন ভেরি লং, কারণ তারা মনে করে যে লং লোকটা আছে, এই লোকটা আসলে মানে নতুন আইডিয়া কিছু নেই, ক্রিয়েটিভ কিছু নেই। এই কারণে আজকালের সিচুয়েশনে আমাদের জমানাটা যেটা ছিল, তারা প্রাধান্য দিত এক্সপিরিয়েন্সকে, যে আমার থাকলে এখানে। বাট নাও দ্য সিচুয়েশন ইজ চেঞ্জ নাও। সো ইয়েস, আই এগ্রি ইন দ্যাট সেন্স যে 5-6 বছর পরে 7 বছর পরে একটু চেঞ্জ করাটা বেটার আর কি, বিকজ আলটিমেটলি হয়তো আপনার অর্গানাইজেশন বলবেন যে এই লোকটা তো মনে হয় অনেকদিন রয়ে গেছে, আর তো কন্ট্রিবিউট করছেন আর কি আপনার। ওই সেন্সে আই এগ্রি দ্যাট দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা তো এক একজন এক এক রকম, কেউ ইন্ট্রোভার্ট, কেউ এক্সট্রোভার্ট। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে এই ধরনের কোনো কি ব্যাপার আছে যে ইন্ট্রোভার্টদের এই ধরনের ফিল্ডে কাজ করা ভালো না, বা এক্সট্রোভার্টরা এই ধরনের ফিল্ডের মধ্যে ভালো এক্সপোজার পায়? হোয়াট ইজ ইউর সাজেশন স্যার? সো দেখেন, আজকালের জমানাতে উঠছে আর কি, বেসিক্যালি as I explained earlier, unless you are, let's say, working as a scientist, আপনি নিজে কাজ করছেন আর কি, in most cases you are working in teams, ঠিক আছে না? এবার টিমে কাজ করলে আপনি যদি একেবারে চুপচাপ নিজের ইয়ের মধ্যে বসে থাকেন, কারোর সঙ্গে ইন্টারঅ্যাক্ট না করেন, আলটিমেটলি ইউ ক্যানট বি এ টিম প্লেয়ার আর কি আপনার। এই কারণে ইয়েস, আমাকে একেবারে মন পুড়িয়ে এক্সট্রোভার্ট আমার কোনো দরকার নাই, বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট বি এ টিম প্লেয়ার। অর্থাৎ তার সঙ্গে একটা ভালো রিলেশনশিপ রাখতে হবে, তার সাথে সারাক্ষণ গেজাতে হবে তা না কিন্তু, বাট অ্যাটলিস্ট মেক শিওর দ্যাট তার সাথে আপনার একটা ভালো রিলেশনশিপ রাখতে হবে, একটা রেসপেক্টফুল রিলেশনশিপ রাখতে হবে, তার সাথে ইন্টারঅ্যাক্ট আপনাকে করতে হবে, তাকে হেল্প করতে হবে, তার হেল্প আপনি নেবেন, তাহলে এটা হয়ে যায়। আপনাকে যে এক্সট্রোভার্ট হতে হবে তা না কিন্তু, ইটস জাস্ট হেল্পিং হিম এন্ড গেটিং হিজ হেল্প, ওখানে আপনার কাজটা হয়ে যায় কিন্তু। স্যার, সামহাউ যদি কেউ অ্যাডপ্ট করতে না পারে, সেক্ষেত্রে তার জন্য আপনার সাজেশনটা কি থাকবে যে কিভাবে ডিল করবে? অ্যাডপ্ট মানে কি? অর্গানাইজেশন অ্যাডপ্ট যদি না করতে পারে সে? ইয়েস, উনি যদি এক্সট্রোভার্ট হওয়ার কারণে টিমমেটদের সাথে কোনো বিষয় নিয়ে বা ইজি ফিল যদি না করে, সেক্ষেত্রে তার কি করা উচিত? শুনেন, দ্য ইস্যু ইজ দিস, এট দ্য এন্ড অফ দ্য ডে একটা জবে আমরা যখন থাকি আর কি আপনার, ফার্স্ট অফ অল আমাদের পেশেন্স ও ভেরি ইম্পর্টেন্ট অলসো। আমরা ফটফট কিন্তু ডিসিশন নিয়ে নিই যে ভালো লাগছে না, হার্টে জব দিয়ে ঘুরি, এটাও ঠিক না কিন্তু। আমাদের প্রেজেন্ট জেনারেশন এই সমস্যাটা আছে ইন টার্মস অফ ল্যাকিং পেশেন্স আর কি আপনার। কারণ অথবা সবিল হক অথবা সবিল সবর, আল্লাহ তাআলা যেটা বলেছেন কি, সবর ধরো কি। আপনি দেখবেন যে সবরের একটা ফল একটা আছে থাকে। অনেক সময় দেখবেন যে একটা প্রবলেম হলো, আপনি একটু ওয়েট করলেন, অটোমেটিক্যালি সলিউশনই পেয়ে গেছেন, কারণ যে লোকটা আপনার প্রবলেম ক্রিয়েট করেছে পরে আপনাকে সেই নিজে সলিউশন দিয়ে দিচ্ছে, রাইট? এই কারণে আমি বলবো যে টেক ইউর টাইম বিফোর ইউ ডিসাইড। যে এমন হতে পারে যে ইয়েস, আমি অনেক ট্রাই করলাম, বাট দেখছি যে আলটিমেটলি কোনো সলিউশন পাচ্ছি না, কিন্তু এটা ওইরকমই রয়ে গেছে আর কি। আপনি নিজের চেষ্টা অনেক করেছেন, বাট you're not getting the support, তাহলে you should call it a day and think of some other organization, but give time. Okay. স্যার, জব সুইচের ক্ষেত্রে আমরা চিন্তা করি কি অনেক সময় জব সুইচ করলে রিমুনারেশন বাড়ে, তো সেক্ষেত্রে যে আপনি কি বলবেন যে আমাদের জব সেক্টর দেখা, এনভায়রনমেন্ট দেখা, রিমুনারেশন দেখা এবং ক্যারিয়ার গ্রোথ দেখে কি জব সুইচ করা উচিত কিনা, অথবা অ্যাপ্রোচটা কিরকম হতে পারে যদি আপনি বলতেন? ওকে, ফার্স্ট থিং হচ্ছে যে as I said that what is your objective? Yes, আপনাকে বারবার এই কথাটা বলছি যে আপনার আলটিমেট গোলটা কি, what do you want to do as your ultimate goal? So ultimate goal যদি আপনি মনে করেন যে I want to be a CFO or I want to be a CEO আর কি আপনার,
আপনাকে তখন প্ল্যান করতে হবে যে আমার কি কি স্কিলস লাগবে টু বি এ সিইও অর এ সিএফও, রাইট? এবং ওই স্কিলগুলো আপনাকে এই মুভমেন্টের মধ্যে আপনাকে গ্যাদার করতে হবে। এক্সাম্পল আপনাকে বলছি আপনাকে, যে আপনি ছিলেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ঠিক আছে, আপনি কিছু কাজ গিয়ে করলেন ইন টার্মস অফ ম্যানেজমেন্ট রিপোর্টিং, রাইট? বিকাম এ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ফর এক্সাম্পল, ম্যানেজমেন্ট রিপোর্টিং কিছু কাজ করলেন, বা আপনি Okay. কিছু গিয়ে কাজ করলেন ইন অডিট ফাংশন ফর এক্সাম্পল, লেটস সে। আপনি কোন মাল্টি স্কিল বা আপনি কাজ, আজকাল কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে ইন টার্মস অফ কোর ফাইন্যান্স, ট্রেজারিটা এখন বিগ এনেবলার ফর অল কোম্পানিজ। আপনার ট্রেজারি একটা এক্সপোজার আপনার লাগবেই, কিন্তু এই জিনিসটা যদি আপনি করে থাকেন, ইউ আর ফিট পারসন ফর বিং এ সিএফও আর কি, এন্ড আলটিমেটলি দ্য সিইও বেসিক্যালি। সো আপনার প্ল্যান করতে হবে, লুক এট দ্য অর্গানাইজেশন, ভেরি ইম্পর্টেন্ট। অর্গানাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেটা আসলে অনেক সেক্রেটারি বলে করি, অর্গানাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য পোস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট ইজ দ্য পে। ভালো অর্গানাইজেশনে যাবেন, বিকজ আলটিমেটলি আপনি রিগ্রেট করবেন যে কেন আমি চেঞ্জ করলাম জবটা। ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা শেষ পর্যায়ে আর কিছু কোশ্চেনের উত্তর জেনে নিব স্যার, যদি আপনি এলাও করেন। আমি অল্প সময়ের জন্য কিছু কোশ্চেন আনসার জেনে নেওয়ার চেষ্টা করব স্যার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা খুব বেশি কথা বলছি। তাছাড়া কোভিড পিরিয়ডে আমরা ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত হয়ে গিয়েছি। হোয়াট ইউ থিঙ্ক দ্যাট দিস বাজিং ইস্যুস ক্যান বি এ থ্রেট ফর আওয়ার জব? ডু ইউ থিঙ্ক? Okay, so we are now coming to a different topic, which is IT, right? Because at the end of the day, একটা জিনিস হচ্ছে যে কোনো ডাউট নেই, absolutely I can spend another session on this one, that the future is all IT. IT is taking over our lives. যেগুলো আমরা আগে রুটিন কাজ করতাম, ultimately IT will take over আর কি। For example, just কয়েকটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন আর কি, যে ধরেন আমরা এখন কোনো একটা এন্ট্রি করছি আর কি, অ্যাকাউন্ট স্টেবল এন্ট্রি করছি বা কোনো কিছু এন্ট্রি করছি, আমরা কি করি যে আমরা কাগজটা দেখি, কাগজটা দেখার পরে আমরা গিয়ে ইআরপি সিস্টেম এন্ট্রি করছি আর কি। এখন নাও বটস হ্যাভ টেকেন ওভার নাও। বটগুলো স্ক্যানটা পড়ে দিয়ে তারা রিড করে ওই ফিল্ডটা পড়ে তারা অটোমেটিক্যালি এন্ট্রি করে দিচ্ছে আপনার, কোনো লোকের ইন্টারফারেন্স নাই আপনার। ওয়ান এক্সাম্পল আই এম গিভিং অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্য ওয়ে ইট ইজ কামিং আর কি আপনার। এটা তো প্রত্যেকটা ফিল্ডে আসছে। আপনি দেখেন না, ড্রাইভারলেস কার থেকে নিয়ে আপনার দেখেন, ইউ নো অ্যাবাউট আইবিএম ওয়াটসন এর একটা প্রোগ্রাম আছে আপনার, আইবিএম ডেভেলপ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে আইবিএম ওয়াটসন আর কি। এটাকে আপনি যখনই কোনো প্রশ্ন করবেন ইন টার্মস অফ লিগ্যাল প্রশ্ন বা মেডিকেল প্রশ্ন, আপনাকে এক্সপার্ট আনসার দেবে। You don't need a doctor or a lawyer to get this answer. So the world is coming to that stage where AI is taking over, where IT is taking over actually, in fact. এবং আমাদের প্রফেশনাল লাইফেও তাই হচ্ছে আপনার। একসময় আমরা যখন অডিট করতাম, আমরা সাবস্ট্যান্টিভ টেস্টিং করতাম, ধরে ধরে কিছু কিছু করতাম। এখন তো আপনি চাইলে পুরো ইউনিভার্সকে করতে পারেন। জাস্ট আপনি এন্ট্রিগুলোকে আপনি স্ক্যান করে দিয়ে, মানে আপনার কোন একটা প্রোগ্রামে অ্যালগরিদম দিয়ে আপনি দেখছেন যে ম্যাটেরিয়াল ট্রানজাকশন দেখে নিচ্ছেন আর কি, আপনি ওটাকে আমি টেস্ট করছেন। So now the world is changing all towards IT. IT Nazal, ultimately you are not there, you will not be relevant absolutely. Correct? স্যার, আমাদের একজন ভিউয়ার কোশ্চেন করেছেন যে সিএ অর সিএমএ না হলে এই কম্পিটিটিভ এরিনায় আসলে কিভাবে উনি স্ট্র্যাটেজি ফলো করবেন, একটু যদি ছোট করে বলতেন। যাদের সিএ নেই বা সিএমএ নাই, তাই তো, তারা কি ফাইন্যান্স ফিল্ডে থাকতে চায়, এই জন্য বলছেন? জি, এরকম মনে হচ্ছে। দেখেন, পয়েন্ট ইজ দিস, দ্যাট আজকাল তো ধরেন যে কোনো অর্গানাইজেশন তারা যখন একটা সিএফও কে করবে, আলটিমেটলি তারা তো চাইবে একটা কোয়ালিফাইড সিএফ। তারা তো নিশ্চয়ই বলতে চাইবে যে কমার্স গ্রাজুয়েট, নট এট অল। তারা বলবে যে হি ইজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর হি ইজ এ সিএমএ আর কি, এভাবে তাকে পরিচয় করতে হবে না। জি, এটা একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে যে আপনার সার্টেন লেভেল একটা আপনি অলরেডি হয়ে গেছে আপনার, ওটা ছাড়া তো আপনি সার্টিফিকেশন পাচ্ছেন না। ইটস লাইক এ ডক্টর। ওই কারণে আমি অলওয়েজ এনকারেজ করি যে কোনো একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন নিয়ে নেওয়া আর কি আপনার। In that case, you have the competitive edge. Otherwise, আপনি পড়ে থাকবেন আর কি। স্যার, এই কম্পিটিশনের যুগে যে আসলে কমিউনিকেশন স্কিলস নিয়ে আপনি কথা বলেছেন, নেটওয়ার্কিং এর গুরুত্বটা কতটুকু যদি একটু বলতেন, যে কিভাবে বা নেটওয়ার্কিংটা করতে পারি? খুবই ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং ইজ অল অ্যাবাউট, আর আজকালের যুগে ধরেন নেটওয়ার্কিং ইজ বিকাম সো সিম্পল। লিঙ্কডইন আছে আপনার, ফর এক্সাম্পল, প্রফেশনাল যে নেটওয়ার্ক যেটা আছে, আপনার এটা কাজই করা উচিত যে লিঙ্কডইনে মাঝে মধ্যে মানুষকে নক করা, ঠিক আছে না, জাস্ট টু ফাইন্ড আউট যে আপনি জব কোথাও আছে কিনা, বা আপনার ফ্রেন্ডসরা অন্যান্য যেখানে আছে তাদের কিছু কোনো জব থাকলে আমরা জানা শিখতে পারছি। এট দ্য এন্ড অফ দ্য ডে আজকাল জব তো খুব একটা অ্যাডভাইস হয় না, তো এমনি একটা খালি হলো ফুট করে ফিল আপ হয়ে যাবে। এই জন্য এই নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফাইন্ড আউট যে আসলে জব কোথাও ক্রিয়েট হচ্ছে। স্যার, একটা বিষয় জানতে চাইবো, ব্যাপারটা হচ্ছে আপনি 40 বছর ধরে বিভিন্ন কোম্পানিতে কাজ করে যাচ্ছেন।
আপনার ইমোশনাল কিছু রিকোয়েস্ট হয়তো আসাটাই স্বাভাবিক, আমরা যতটুকু জানি, সেগুলো কিভাবে হ্যান্ডেল করেন? যে অনেক তো আপনার কাছে ইমোশনাল রিকোয়েস্ট থাকবে। ডিফিকাল্ট, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে লাইক ম্যাক্সিমাম যেটা ইমোশনাল রিকোয়েস্ট আসে সেটা হচ্ছে যে জবস। স্যার আমি তো জবলেস, আমাকে জব দেন একটা আর কি। সো ডিফিকাল্ট, বিকজ যে লেভেলের জবটা সে খুঁজছি আর কি আপনার, আমি ওই লেভেলের জব কোথায় গিয়ে পাবো? যে একটা অ্যাকাউন্টস অফিসার আর কি, আমি তো আর কোম্পানিতে গিয়ে খুশি খুশি দেখবো না যে ভাই আপনাকে অফিসারের ইয়ে আছে কিনা আর কি আপনার। আমি যেটা বলি যে ভাই আপনি একটু দেখেন, ঘোরাফেরা করেন, একটু চেক করেন একটু, বিকজ তারা ওয়েবসাইট যেখানে অ্যাডভার্টাইজ করছে আর কি আপনার। মানে আমি তো ধরেন এরকম তো শত শত রিকোয়েস্ট আমি পাই আর কি, বাট হাউ ডু আই অ্যাকোমোডেট দিস রিকোয়েস্ট? বাট হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যদি হায়ার লেভেলে হয়ে থাকে, লাইক সামবডি নিডস এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, তখন আমি রেফার করে দিই আর কি, যে আমার হাতে একটা ভালো ক্যান্ডিডেট আছে, আপনি এটা দেখেন আর কি। নিড বেসিস, আমি তো নিজে গিয়ে বুঝতে পারবো যে কোথায় জব আছে। ওকে স্যার, আমরা সবসময় টিম ওয়ার্ক হয়ে কাজ করি, এবং আমরা যখন লিডিং পজিশনে থাকার চেষ্টা করি, অফকোর্স আমাকে লিড দিতে হবে যে কোনো টিমকে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট টু বি এ গ্রেট লিডার? A great leader? Yeah. Oh, leader. Oh, again you're asking a question that requires a lot of this thing. So let me say, আমি কয়েকটা লিডারশিপ স্কিলস আপনাকে আগেই বললাম আর কি। নাম্বার 1 হচ্ছে লিডার, এক নম্বর হচ্ছে যে he has to earn the trust of his people, এক নম্বর। নাম্বার 1, ট্রাস্টটা রাতারাতি আপনি হবে না। ট্রাস্ট আপনি আর্ন করতে হলে আপনাকে you have to lead by example, you have to show, you have to be caring towards your people, you have to give respect to people, ঠিক আছে না? এসব করে করে এই ট্রাস্টটা আপনাকে অর্জন করতে হবে, বিকজ ওয়ান্স ইউ আর্ন দ্য ট্রাস্ট অফ এন্ড ইউ লিড বাই এক্সাম্পল। আমরা একটা কথা বলি, ওয়াক দ্য টক, অর্থাৎ আপনি যে কথাটা বলছেন আপনি যেন প্র্যাকটিস করে ওটা দেখান আর কি। লিডারের কতগুলো স্কিলস যদি না থাকে, ইউ উইল নট গেট দ্য ট্রাস্ট। ট্রাস্ট পেলে আপনি অটোমেটিক্যালি লিডার হয়ে গেছেন। প্লাস আপনার কমিউনিকেশন স্কিলস very important, how well you communicate with your people. Are you visionary, for example, let's say, আপনার ভিশন আছে কিনা, আপনার স্ট্রং সেন্স অফ কমিটমেন্ট আছে কিনা আপনার। These are all skills of being a leader কি আপনার। প্লাস people skills ছাড়া তো লিডার হতে পারে না। কারণ a leader is a person who positively influences a group of people towards a common objective. The word used is positively influences. আমি তো চাবুক মেরে করতে পারি, কিন্তু পজিটিভলি করলে এটা ইম্প্যাক্ট অনেক বেটার হবে। এই পজিটিভ করতে গেলে আপনার ট্রাস্ট আর্ন করতে হবে, ট্রাস্ট আর্ন করলে আপনার লিডার হতে হবে। ওকে স্যার, ছোট করে যদি একটু বলতেন, আইকিউ or emotional intelligence? Okay, so the world now is saying that IQ is absolutely useless. Absolutely. Almost you might say, because IQ is very important for those people যারা ধরেন একা কাজ করবে, a scientist যে হবে for example, তার জন্য IQ is very important. But as I said, in today's world we are working in teams. এর জন্য এখন ইমোশনাল ইন্টেলিজেন্স কথাটা খুব বেশি প্রচলন হয়ে গেছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে যারা আপনার সাকসেসফুল ইন ক্যারিয়ার্স, তাদের হাই লেভেল অফ ইআই আছে। 5টা পিলার আমরা ইআই তে বলে থাকি আর কি। একটা হচ্ছে সেলফ রেগুলেশন, অর্থাৎ আমার যে রাগ, ক্ষোভ, লালসা যেগুলো আছে আমি কি কন্ট্রোল করতে পারি কিনা, আমার ইমোশনস আমি কন্ট্রোল করতে পারি না। একবার রাগ করলে ইন দ্যাট কেস আমি আর কিন্তু ন্যাশনালি চিন্তা করতে হবে, ঠিক আছে না? এটা হচ্ছে সেলফ রেগুলেশন যেটা বলে আর কি। আর একটা বলে সেলফ অ্যাওয়ারনেস, আমি কি জানি আমার নিজেকে। আমি যখন আপনার সাথে কথা বলছি, আমি কি বুঝতে পারি যে আপনি আমাকে কিভাবে দেখেন? ডু আই নো দিস? ডু আই পাস জাজমেন্টস যে আমি আপনার সাথে কথা বলছি, আমি আগে চিন্তা করলাম এই লোকটা ফালতু লোক, কথা না বলে ফালতু লোক, এটা বলে সেলফ অ্যাওয়ারনেস, নিজেকে চিনি কিনা। 3 নম্বর হচ্ছে মোটিভেশন মানে হচ্ছে যে আমাকে নিজে মোটিভেটেড হতে পারবে, নট ইউ। আই হ্যাভ টু বি মোটিভেটেড মাইসেলফ টু মোটিভেট ইউ। আমি কি নিজে মোটিভেটেড কিনা, রাইট? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল, যেটা বললাম যে পিপল স্কিলস, মানে ইন্টারঅ্যাক্টিং ইন টিমস, এটা হচ্ছে 4 নম্বর। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমরা বলে থাকি এমপ্যাথি, সহমর্মিতা। অর্থাৎ আমি কি ওনার কথা চিন্তা করছি, যে আমি যখন গাল দিচ্ছি আমি কি কখন চিন্তা করছি যে এই গালটা যদি আমি খেতাম আমার কেমন লাগতো। এক্স্যাক্টলি, এই 5টা পিলার বলে ইআই তে ইন শর্ট আর কি। আপনার আজকাল যে সব লোকের এই হাই লেভেলের ইআই থাকে তারা কিন্তু অর্গানাইজেশন অনেক ভালো করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আপনার এই দীর্ঘ ক্যারিয়ারে এমন তো না হওয়ার কথা না যে আপনিও খারাপ সময়ে এসেছে, হার্ডলস গিয়েছে, আপনার হ্যান্ডেল করতে হয়েছে।
তো আমাদের যদি একটু শেয়ার করতেন যে আসলে আমরাও কখনো কঠিন সময়ের মধ্যে পড়লে পরে কিভাবে আমরা সিচুয়েশন গুলো ওভারকাম করবো। গুড। সো এগেইন ধরেন এটা তো হবেই, আন্ডারস্ট্যান্ডেবল, মানে লাইফ ইজ দিনও আছে রাতও আছে, অ্যাজ উই সে আর কি, রাতের পরে দিন, দিনের পরে রাত আর কি। আপনার ফার্স্ট থিং হচ্ছে যে আমাকে মনে রাখতে হবে যে রাতের পরে দিন হবে, এই ফার্স্ট বিলিফ আমাকে এটা আনতে হবে, না হলে কিন্তু আপনার মনে হবে যে এই রাতটা কখন শেষ হবে আর কি আপনার, ঠিক আছে না? তো এই কারণে আমাকে বারবার আল্লাহ তাআলা একই কথা বলেছে, অথবা সবিল হক অথবা সবিস সবর, মানে সবর ধরো, সবর ধরলে তুমি সলিউশন পাবাই কিন্তু ফর শিওর। হ্যাঁ, আলটিমেটলি হয়তো ইউ আস্ক ফর হিজ হেল্প, ওনাকে জিজ্ঞেস করো, উনি তোমাকে হেল্প করবে, হয়তোবা তোমাকে কালকে যে সলিউশন দিচ্ছে তোমাকে সলিউশন পাবা না কিন্তু, বাট ইটস ফর ইওর ওন গুড, যে ফিউচারে যেটা হবে। বাট সবরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবর হলে দেখবে যে অনেক কিছু আমি নিজের লাইফে দেখেছি, এটা কিন্তু আলটিমেটলি একটা সলিউশন পরবর্তী ঠিকই এসছে কিন্তু। So have patience. If you have patience, if you keep your cool, you'll find that ultimately solution একটা আপনার, because যখন একটা প্রবলেম হয় একটা সলিউশন থাকবেই কিন্তু, এমন যে না কোনো সলিউশন আপনার নাই। হ্যাঁ, হতে পারে যে আলটিমেটলি আপনাকে জব ছাড়তে হবে, মেবি যদি কোনো কিছু যদি ওয়ার্ক আউট না করে ইউ মাইট হ্যাভ লিভ এ জব। বাট আমি অলওয়েজ একটা কথা বলি যে হুট করে কোনো জব তুমি ছাড়বে না, বিকজ জব ছেড়ে একটা জব পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। ফর দ্য টাইমিং জাস্ট চিপটি মেরে বসে থাকা একেবারে, দেখবে যে এই সমস্যাটা চলে গেছে। আর যদি আলটিমেটলি না গিয়ে থাকো, বাই দিস টাইম লুক আউট ফর এ জব এন্ড সুইচ এ জব। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ফর দ্য টাইমিং প্লিজ বি পেশেন্ট, একটু ধৈর্য ধরলে একটা সলিউশন বেরোবে বেসিক্যালি। এটা আমি অলওয়েজ করে এসেছি আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা একদম শেষ পর্যায়ে 3টা কোশ্চেন আছে স্যার আমার, শুধু 3টা কোশ্চেন করে আপনাকে আর বিরক্ত করবো না, যদি আপনি অ্যালাউ করেন আমি একটা কোশ্চেনটা করবো ছোট করে। স্যার আমরা সবাই সাকসেস বলে বলে পাগল হয়ে যাচ্ছি, এই যে প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট এত কিছু করছি, সবাই সাকসেস হতে যাচ্ছি, হোয়াট ইজ আলটিমেট সাকসেস স্যার? গুড কোয়েশ্চেন। সো আলটিমেট সাকসেস ইজ, যেটা আমি আপনাকে বললাম, দ্যাট সাকসেসটা আসলে হাউ ডু ডিফাইন সাকসেস ইন লাইফ, আমি একটা কথা বলি না। So success in life is not about success in job. Okay. Success in life is how successful you have been in raising your family. Because আপনি আজকে আছেন কালকে থাকবেন না। একটা বাপের জন্য বা একটা মায়ের জন্য সবথেকে কষ্ট হচ্ছে যে সুযোগ্য সন্তান সে করতে পারলো না, এটা হবে তার লাইফ টাইমের একটা, মানে প্রতিটা মুহূর্তে অ্যাকচুয়ালি তার জন্য একটা প্যারা বলবো বেসিক্যালি, তাই না? জি। সো দিস ইজ পয়েন্ট নাম্বার 1, সাকসেসটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জবের সাকসেসটা অলসো আপনাকে মূল্যায়ন করতে হবে ইন টার্মস অফ হাউ হ্যাপি ইউ আর ইন ইয়ার জব। অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট ইউ বিকাম, ইউ নো, আই হ্যাভ বিকাম সো এন্ড সো, নো, বাট নট ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট আপনি যে জবটা করছেন, আপনার এই জবে আপনার ফুল স্যাটিসফ্যাকশন থাকতে হবে যে আমি আসলে কিন্তু কিছু কন্ট্রিবিউট করতে পারছি। ডোন্ট বি থিঙ্কিং দ্যাট আমাকে সিএফও হতে হবে বা সিইও হতে হবে। নো, ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্যাট আপনার কারেন্ট জবটা ইজ, ইউ গট টু বি রিয়েলি, ইউ নো, ভেরি গুড ইন ইয়ার কারেন্ট জব এন্ড সাকসেসফুল ইন ইয়ার কারেন্ট জব, বিকজ এটা হলেই কিন্তু আপনি নেক্সট স্টেপে যেতে পারবেন। আপনি এটা তো না পারলে নেক্সট স্টেপে যেতে পারবেন না কিন্তু আপনার, ঠিক আছে না? এন্ড ফ্যামিলিকে টাইম ইনভেস্ট করবেন, ফ্রেন্ডসকে টাইম ইনভেস্ট করবেন। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলে থাকি, এটা না করলে ইউ নট সাকসেসফুল। অনেকে দে বার্ন দেমসেলফ আউট, দে নট সাকসেসফুল ইন লাইফ অ্যাকচুয়ালি। এন্ড বি হ্যাপি উইথ হোয়াট ইউ হ্যাভ অলওয়েজ। থ্যাংক ইউ স্যার। স্যার আমার 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেনে ছোট করে 2-3টা কোশ্চেন থাকবে, তবে 2 নাম্বার কোশ্চেন কিন্তু 3 নাম্বার না স্যার। স্যার আমরা সবসময় আপনার প্রফেশনাল লাইফ সম্পর্কে জানি, আপনি সিইও, সিএফও অনেক সফলতা পেয়েছেন। আপনার ব্যক্তিগত জীবন থেকে যদি 2-3টা ছোট করে কোশ্চেন জানতে চাই স্যার, আপনি অবসর সময়ে আপনার হবিটা কি? অবসর সময়ের হবিটা কি? জি স্যার। অবসর সময়টা কম পাই, 1 নম্বর। আর আমি যেটা বলেছিলাম আপনাকে যে অবসর সময় আমি যেটা করে থাকি, টাইম পেলে একটু বই পড়ি, গল্প বই পড়ি একটু আর কি, মাঝে মধ্যে সিনেমা দেখি, ঠিক আছে না? সিনেমা দেখাটা কিন্তু ভালো সিনেমা দেখলেও কিন্তু ইটস গুড। 3 নম্বর হচ্ছে যেটা আমার একটা ছোটবেলা থেকে একটা নেশাও বলতে পারেন, এটা খুব কাজে দেয় আমার জন্য, সেটা হচ্ছে গান শোনা আর কি। আমি একটু মানে পুরোনো হিন্দি গান একটু বেশি শুনি আর কি আপনার। দে আর রিয়েলি গুড, মানে এই গানগুলো আসলে শুনলে মানে এটা লিরিক্সটা বলেন বা আপনার এটা সুরটা বলেন, এটা ইজ ডিফারেন্ট আর কি আপনার।
এটা কিন্তু আসলে মনে শান্তি দেয় আর কি আপনার। এই কয়েকটা জিনিস এক্স্যাক্টলি আমার 2 নাম্বার কোশ্চেনটা ছিল যে আপনি গান শুনেন কিনা, শুনলে আপনার প্রিয় সিঙ্গার কারা? প্রিয় সিঙ্গার হচ্ছে রাফি। ওকে ওকে, আমি জানতাম অবশ্যই আনসারটা স্যার, তবু আপনি দর্শকদের জন্য জিজ্ঞেস করেছি। আপনি শুধু রাফি চিনেন? He's too good. No, there are other very good singers in India, I know that, but he's a different level আসলে। ওর গানগুলো শুনলে আপনি বুঝবেন যে ওর লেভেলটা তার কি আর কি। সবাই তাই বলে যে মানে আমরা যদি বলি যে একটা স্কেল অফ 10 আর কি আপনার অন্যকে, মানে রাফি হচ্ছে 10, মানে 10, ওর কোনো খুঁত নেই তা বলে আর কি। ওকে স্যার, আপনি আমাদের কাছে স্যার 10, আপনারা কোনো খুঁত নেই স্যার আমাদের কাছে। No, I'm a human being, don't worry. ওকে, আপনি সিনেমা দেখেন বললেন, আপনার প্রিয় নায়ক বা নায়িকা কি আছে? আমার সেরকম প্রিয় নায়ক বা নায়িকা নাই। আমি বেশিরভাগ সময় একটু ইংলিশ মুভি দেখি আর কি, কারণ তারা আসলে মুভি যখন করে তারা অনেক চিন্তা করে মুভিগুলো তারা করে। হিন্দি মুভি আমি দেখি কিনা তাই না আর কি, আজকাল ভালো ভালো হিন্দি মুভি হচ্ছে আর কি, আজকাল কয়েকটা বেশ ভালো মুভি হয়েছে, বাট ইন জেনারেল আমরা ইংলিশ মুভিগুলো দেখি যেগুলো একটু ব্যতিক্রম ধর্মী আর কি আপনার, এগুলো আমি দেখি। ওকে স্যার, রোমান নাম্বার 3, 2 নাম্বার কোশ্চেনের আন্ডারে স্যার, ফুটবল অর ক্রিকেট? I am a fan of both. আমি নিজে ছোটবেলায় দুটোই খেলতাম খুব বেশি আর কি আমার। I like both very much actually. But এখন তো একটু ফুটবলটা একটু let's say প্রাধান্য একটু বেশি পেয়ে গেছে ওয়ার্ল্ড স্টেজে আর কি। ক্রিকেট তো আসলে অনেকটা ধরেন কয়েকটা দেশ খেলে আর কি, বাট ফুটবলটা তো এখন তো সারা বিশ্বে চলে আর কি। তো সেই হিসেবে I like both honestly speaking. স্যার, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা? হ্যাঁ, রিয়াল মাদ্রিদ। So definitely রোনালদো আর মেসির মধ্যে রোনালদো? I like both. Honestly speaking, although club time বললাম, but I have greatest respect for both actually. Both are okay. Okay sir, এই 2 নম্বরের মধ্যে আমার লাস্ট কোশ্চেন, আপনি ভ্রমণে কোথায় যেতে পছন্দ করেন? বাংলাদেশের কোথাও না দেশের বাইরে কোথাও? বাংলাদেশের মধ্যে হচ্ছে আমার গ্রাম চুনতি, সাতকানিয়া। এত পছন্দ করি আমার গ্রামটা, you can't imagine. I call it the heaven on earth আর কি বেসিক্যালি। ছোটবেলা থেকে যাচ্ছি তো। So বাংলাদেশের মধ্যে also there are many places to go in Bangladesh, but I love my village, I love the hills আর কি। আমার একটা পাহাড় একটু বেশি পছন্দ আর কি বেসিক্যালি। ওইটা একটা আছে। আর বিদেশে তো অনেক ট্রাভেল আমি করেছি, আমার somehow I don't know why, but লন্ডন আমার একটা পছন্দ বেশি আর কি, ইউকে। ওকে, আমার একটা পছন্দ বেশি আর কি। বাট যদিও আমি আমেরিকাতে বেশ ঘোরাফেরা করেছি, ওটাও ভালো লেগেছে আমার, বেশ কয়েকটা জায়গা আমেরিকাতে, লন্ডন, আমেরিকা। ইউরোপটা আমার খুব ভালো লাগে আসলে। ইউরোপটা কয়েকটা দেশে ইউরোপে গেছি আসলে। ইউরোপ ইজ সামথিং ওয়ার্থ সিইং আর কি। প্রত্যেকটা দেশ ইজ ছবির মতন আর কি। সুইজারল্যান্ড বলেন আপনার, বা ডেনমার্ক বলেন আপনি, বা ফ্রান্স বলেন, দিস আর অল কান্ট্রিজ টু সি, ইটালি বলেন, আসলে দেখার মতো এগুলো আর কি। স্যার তাহলে যদি বলি আপনার যে যেটা এভরিবডি শুড গো, দ্যাট ইজ শিলং। ওকে, ইজ দ্য অক্সফোর্ড অফ দ্য ইস্ট আমি বলে থাকি। বিউটিফুল জায়গা, বিউটিফুল, কাছে আপনার, সস্তা, মানুষের যাওয়া আছে তো ভাই। ওকে স্যার, তাহলে যদি একদম ইন শর্টে বলি যে চুনতি আপনি বেছে নেবেন নাকি ইউরোপ অথবা ইন্ডিয়া? I can't be exclusive that way. I love Chunoti for sure, but আমার একটা জিনিস হচ্ছে ধরো যেখানে আমি I was brought up আর কি, কলকাতা আর কি বেসিক্যালি। প্রত্যেকটা গলি, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা রাস্তা ওখানে চেঞ্জ খুব একটা হয় না। তো আমি যখনই যাই I walk down memory lane আর কি। আমি মনে করছি আবার ওই স্মৃতিটা আর কি। অনেক সময় চোখ থেকে পানি বেরোচ্ছে, because I'm thinking of my youth আর কি বেসিক্যালি। ওই সেন্সে I cannot say I love this better or that better basically. আমার জন্য দুটো একটা আলাদা স্থান আছে আমি বলছি আর কি বেসিক্যালি। ওকে, থ্যাংক ইউ স্যার। একদম লাস্ট কোশ্চেন আসছে আজকে সেশনের। আপনি অনেক সাকসেসফুল একজন পারসন, আমরা অনেক রেসপেক্ট করি আপনাকে, পুরো বাংলাদেশের সবাই চেনে। আপনি কিভাবে চান যে আপনাকে মানুষ এভাবে মনে রাখুক? হোয়াট ইউ থিংক? ওকে, সো বেসিক্যালি আই ওয়ান্ট পিপল টু রিমেম্বার মি ইন টু ওয়েজ। একটা হচ্ছে যে উনি ভালো মানুষ ছিলেন, উনি সোসাইটির জন্য কিছু করে গেছেন। আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করি ওন ওয়ে আর কি আপনার, আমি অনেক কাজ করি এবং যাকে পারি একটু সাহায্য করার চেষ্টা করি আর কি আপনার। সো আমি মনে করি যে মানুষের লাইফে আমি ছোঁয়া দিয়ে গেছি একটা, এটা যেন সবাই মনে রাখে যে উনি কিছু করে গেছেন, সোসাইটির জন্য কিছু করে গেছেন। উনি একজন ভালো মানুষ ছিলেন, একটা সৎ মানুষ ছিলেন। এটাই আমার চাওয়ার, আর কিছুই লাগতো না। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, উই মাস্ট বি গ্রেটফুল টু ইউ স্যার, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন।
Please, and please. I want to be as a true professional at the end of the Okay. day. Of course, you are a true professional, sir, no doubt. Thank you so much. We are very much grateful to you, sir. আপনার সময় দিয়েছেন, এত ব্যস্ততার মাঝেও আমরা বলার পর সময় দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আজকের প্রোগ্রামটা ছিল ব্লকবাড়ির প্রেজেন্ট ক্যারিয়ার ভাবনায় লিসেন টু 4 ডিকেডস দ্য সাকসেসফুল জার্নি। আমাদের সাথে ছিলেন দ্য ওয়ান এন্ড অনলি মাসুদ খান স্যার, আমাদের প্রিয় মানুষ, চিফ অ্যাডভাইজার ক্রাউন সিমেন্ট গ্রুপ। দর্শক এতক্ষণ আমাদের সাথে উপভোগ করেছেন নিশ্চয়ই স্যার, আপনাকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, ইনশাআল্লাহ। এটাই বড় কথা। থ্যাংক Thank ইউ। you.